অনেকেই আগের ক্লাসে যেটা বলছে যে এই এই লেকচারটা করার জন্যই নাকি সে ভর্তি হয়েছিল। ঠিক আছে, এরকম আছে। যাই হোক, সেই মহা গুরুত্বপূর্ণ লেকচার নিচ্ছি মহা গুরুত্বপূর্ণ আদনান ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে নিই অলরেডি। তোমরা কিন্তু এই যে লেকচার চলাকালীন কেউ দাঁত ব্যথা, কেউ কোমর ব্যথা, কেউ মাজা ব্যথা, এগুলা চুল পড়া, এগুলা নিয়ে কোশ্চেন করো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমার যে দায়িত্ব সেটা হচ্ছে পড়ানো। সো আমি এখানে পড়ানো কাজটুকুই করব। আর এখন এর বাইরে আসলে এত বড় লেকচার, এর বাইরে আর কিছু করার স্কোপ নাই। বুঝতে পারছো? আর এর বাইরে তোমরা এসব কোশ্চেন একটু অ্যাভয়েড করার ট্রাই করো। হ্যাঁ, হোয়াট এভার। তো কিউ&এ বক্সে তোমরা আশা করি পড়াশোনা রিলেটেড কোশ্চেন গুলাই করবে, এর বাইরে কোনো কোশ্চেন করবে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল। তো আমি শুরু করতে যাচ্ছি। তোমাদের আদনান ইসলাম এসএসএমসি, মানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, আদনান ইসলাম এসএসএমসি ভাইয়া। আর তোমাদের সাথে কিউ&এ বক্সে থাকবে তোমাদের প্রিয় অভ্র ভাইয়া। ঠিক আছে, সো থ্যাংক ইউ অল। শুরু করতে যাচ্ছি আমাদের লেকচার। দেখো, সারপ্রাইজ আছে একটা পার্টে। হ্যাঁ, এখন আমরা আপাতত জিন তত্ত্ব বিবর্তন নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে। আচ্ছা, জিন তত্ত্ব এটা হচ্ছে জুওলজি চ্যাপ্টার 11। জিন তত্ত্ব। শোনো, জিন তত্ত্ব চ্যাপ্টার নিয়ে আমরা বেশি টাইম নিব না। এটা খুব একটা কিছু নাই আসলে অ্যাডমিশনের জন্য, দেখলে বুঝবা। ফার্স্ট অফ অল দেখো, জিন তত্ত্বে প্রথম শব্দ অবশ্যই ফ্যাক্টর বা জিন হবে। জিন কি? ওই যে মাঝ রাত্রিরে ওয়াশরুমে যাওয়ার সময় তোমার হঠাৎ মনে হয় তোমার পেছন কে জানি হাঁটছে, সেটাই তো জিন নাকি? সেটা জিন। ঠিক আছে। তো বাট এই জিন সেই জিন না। এই জিন হচ্ছে, আমি একটু ড্রয়িং করি। হ্যাঁ, এই যে দেখো ডান পাশে একটা ক্রোমোজোম আঁকলাম। দেখছো কত সহজ ড্রয়িং? এর চেয়ে সহজ ড্রয়িং আই হোপ তোমরা জীবনে দেখো নাই। যা- যাই হোক, এই যে ডান পাশে একটা ক্রোমোজোম আঁকলাম। আচ্ছা, আর একদিন চিন্তা করো তো, আমাদের দেহে ক্রোমোজোম হচ্ছে 46টা। 46টা ক্রোমোজোম আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা তো জানো। 46টা ক্রোমোজোম আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন তোমার কি মনে হয় আমাদের বৈশিষ্ট্য কি মাত্র 46টা? না, আমাদের মানুষের বৈশিষ্ট্য হাজার হাজার লাখ লাখ। তার মানে নিশ্চয়ই একটা ক্রোমোজোমে একটা বৈশিষ্ট্য থাকে না, একাধিক বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? ধরো এই ক্রোমোজোমে বৈশিষ্ট্য আছে 3টা। এই যে এই প্রথম এইটুকুতে একটা বৈশিষ্ট্য, তার পরের অংশে আরেকটা বৈশিষ্ট্য, নিচের অংশে আরেকটা বৈশিষ্ট্য। তাইলে একটা ক্রোমোজোমের যে অংশে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটাই জিন। যেমন ধরো উপরের অংশ নির্ধারিত করতেছে তোমার চোখ। হ্যাঁ, তোমার চোখ হচ্ছে তোমার বাবার মতো হবে। তোমার তারপর অংশ নিয়ন্ত্রণ করছে চুল। তোমার চুল হচ্ছে তোমার মায়ের মতো হবে। তারপরের অংশ হচ্ছে তোমার নাক। তোমার নাক তোমার কাকার মতো হবে। ঠিক আছে, এই হচ্ছে জিনের আর কি ব্যাপার। তো এখানে ওই জিন হচ্ছে তাহলে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অংশ, এটা আমরা বুঝলাম। বাকি জিনিসগুলো একদম ইজি। দেখো, তাহলে জিনের মধ্যে উপরের লোকেশনে কি আছে? চোখ। মাঝের লোকেশনে চুল। আর নিচের লোকেশনে নাক। ঠিক আছে। তাইলে এই যে লোকেশন, লোকাস হচ্ছে লোকেশন, জিনের লোকেশন, কে কোন পজিশন আছে, একজন উপরে, একজন মাঝে, আরেকজন নিচে, এই হচ্ছে লোকেশন। আচ্ছা, একজন কোশ্চেন করছে অর্ণব চৌধুরী যে ভাই, নাক কাকার মতো হবে কেন? সে একটু ডাউটফুল যে কাকার মতো হওয়ার তো প্রশ্নই ওঠে না, হয় বাবার মতো নাহলে মায়ের মতো হওয়ার কথা, তাই না? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো, কখনো যদি কেউ বিয়ে করে, ধরো কেউ বিয়ে করলো, বিয়ে করার পর দেখলো তার ছেলেটা তার মতো হয়নি, তার ভাইয়ের মতো হয়েছে, মানে সে কি ভাইকে সন্দেহ করবে? হ্যাঁ, সে সাধারণ মানুষ হলে সন্দেহ করবে। এগুলা নিয়ে কিন্তু গ্রামে ভেজাল লেগে যায়। কি রে, আমার ছেলে আমার মতো নয়, তোর মতো কেন হইলো? বড় ভাইয়ের মতো কেন হইলো? নিজের ছেলে নিজের মতো নয়, ছোট ভাইয়ের মতো কেন হইলো? ঝামেলা লেগে যায়। গ্রামে এগুলা নিয়ে মারামারি হয়। আসলে তারা যদি এই পড়াশোনাটা করতো, আমার ক্লাসটা করতো, তাহলে এই ভেজালটা হইতো না। কি সেটা? সেটা হচ্ছে, দেখো, দুই ভাই, আপন দুই ভাই যেহেতু, কার সন্তান? একই বাবার সন্তান। তাহলে দুইজনের দেহে একই বাবার ক্রোমোজোম।
একই বাবার ক্রোমোজোম কিন্তু দুইজনের দেহে আছে, কেউ হয়তো একটু লম্বা, কেউ একটু খাটো, কেউ ফর্সা, কেউ কালো, কিন্তু ক্রোমোজোম কার? একই বাবার। সুতরাং যে কোনো ভাইয়ের সন্তানে দেখা একটা জিনিস, নাতির বৈশিষ্ট্য তো দাদার সাথে মিল হবে, তাহলে সন্তান বা যে নাতিটা হবে সে আসলে পাইছে দাদার বৈশিষ্ট্য। এখন দাদার বৈশিষ্ট্য পাইছে তার কাকা, দাদার একটা বৈশিষ্ট্য পাইছে কাকা। এখন ওই বাপের মাথায় আর ঘুরে নাই যে এই বৈশিষ্ট্য তার বাপেরও আছে। সে ভাবতেছে আমার ভাইয়ের মতোই লোকে, সে কিন্তু ভাবতে পারতো যে আমার বাবার মতো, মানে ছেলের দাদার মতো হইলো, তাইলে ঠিক আছে। বুঝো নাই ব্যাপারটা? তার মানে জেনেটিক্সে একই ব্লাড রিলেশনে বৈশিষ্ট্য যে কারোর মতো হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর সো এই জন্য কাউকে ডাউট করা যাবে না। হুম, বৈশিষ্ট্য ইয়ার মতো আসতে পারে, মামার মতো হইতে পারে, যেহেতু ব্লাডের রিলেশন আছে। হ্যাঁ, ছেলের যে সন্তান আসতেছে তার চেহারা তার মামার মতো কিছুটা মিল আসতে পারে, খালার মতো হইতে পারে। মেয়েদের চেহারা কি খালার মতো হয় না? হয়তো। খালার মতো কেন হয়? খালা তো তার মা না, ডেলিভারি হয়েছে তো মায়ের পেট থেকে, বৈশিষ্ট্য খালার পেট থেকে। তখন তো ছেলেরা তো তাও বলতে পারে, মেয়েরা কিছু বলতে পারবে? পারবে না। কারণ কি রে বাবা, আমার পেট থেকে বাইরে হইলো, আমার মতো হইলো না, আমার বোনের মতো হইলো কেমনে কি? অ্যাকচুয়ালি তার বোনের মতো হয়েছে কারণ এটা তো তার কি, দুইজনের মা তো সেম, মেয়ের নানি তো সেম, নানির বৈশিষ্ট্য পাইছে। নানির দিকে না তাকায় বোনের দিকে সন্দেহের চোখে তাকায়, এগুলা কি ঠিক বললো? এগুলা ঠিক না। ঠিক আছে? এই হচ্ছে আমাদের জেনেটিক্স এর আজকের তোমাদের সবচেয়ে বড় লেসন। জীবনের সবচেয়ে বড় সন্দেহ করা যাবে না। ঠিক আছে? এই কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলো। এটা মনে করো তোমাদের জীবনের সবচেয়ে বড় লেসন, সন্দেহ করা যাবে না। ওকে, ভেরি গুড। তারপরেও একজন বলছে বুঝেন নাই, আমি আবারও বলি শোনো। মনে করো দাদা, তার দুই সন্তান, তাহলে একটা বাবা আর একটা কি, কাকা, দুইটা তারই সন্তান। আর বাবার হইলো কি, ছেলে, বাবার হইলো ছেলে। এখন ছেলে যখন হইলো, বাবা দেখলো ছেলেটা দেখতে তার মতো না, তার নিজের মতো না। বাবা দেখলো ছেলেটা দেখতে কার মতো হয়েছে, এর কাকার মতো হয়েছে। ছেলেটা কার মতো হয়েছে, কাকার মতো। ছেলে হয়েছে কাকার মতো। হ্যাঁ, ধরো গায়ের রং, বাবা কালো কিন্তু ছেলে ফর্সা, কাকার মতো চোখ, কাকার মতো গায়ের রং, সুন্দর। বাবার তো এবার সন্দেহ হইতেছে, ভাই আপন ভাই কিছু কইতেও পারে না, সইতেও পারে না, তলে তলে ফেটে ফেটে মরে। আর মাথা গরম হইলে তো ছোট ভাইরে ওই রাতেই কিছু না জিগা খুন করে ফেলবে। ঠিক আছে? ওইসব লোক পেলে আদনান ভাইয়ের কাছে পাঠাই দিয়ে বুঝাই দেবো যে অ্যাকচুয়ালি ছেলের কাকা মানে কি, কাকা মানে তো ওই দাদার সন্তান। তো ছেলের বাবা কাকা যেই হোক, দাদা তো একই। তাহলে দাদার ক্রোমোজোম কাকার মধ্যেও আছে, বাবার মধ্যেও আছে। বুঝতে পারছো? ছেলে কাকার বৈশিষ্ট্য পাইছে মানে আসলে দাদার বৈশিষ্ট্যটা পাইছে। বুঝতে পারছো? কারণ কাকার মধ্যে দাদা আছে, দাদার জিন আছে। এবার তো ক্লিয়ার? ঠিক আছে? সো এবার যারা ক্লিয়ার ছিল না, এবার আই হোপ পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ওরে আল্লাহ, অনেকে জীবন বাঁচাই ফেলছে অলরেডি। অর্ণব চৌধুরী কমেন্ট করছে, ভাইয়া আমার এরকম ঘটনা ঘটছিল জীবনে, হ্যাঁ অনেক সন্দেহ করছিলাম। সো তার জীবন বেঁচে গেছে। আচ্ছা ওয়েট, অর্ণব বলতেছে তার ছেলে তার ভাইয়ের মতো হয়েছে। অর্ণব, তুমি ইন্টারে পড়ো, মজা নাও তুমি। যাই হোক, সবাই বুঝছো আমি জানি। এই হচ্ছে জেনেটিক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ভাই। বাকি জিনিস বই পড়লে পাবা, যেমন হোমোজাইগাস মানে এক জাতীয়, হেটেরোজাইগাস মানে ভিন্ন জাতীয় জিন, প্রকট বৈশিষ্ট্য মানে যেই জিনটা প্রকাশ পাবে। মনে করো বাবা লম্বা, মা খাটো, তুমি হলো লম্বা কেন? কারণ প্রকট বৈশিষ্ট্য লম্বা, লম্বা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এই জন্য তুমি আবার লম্বা। আর বাবা লম্বা, মা খাটো, কিন্তু তুমি তো লম্বা হও নাই, সরি লম্বা হয়েছো, খাটো হও নাই। কারণ খাটো বৈশিষ্ট্যটা দুর্বল, সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফিনোটাইপ, এই যে তুমি লম্বা হইছো, এটাকে বলে ফিনোটাইপ। আই মিন এখানে একই কথা বারবার বলা হয়েছে। হ্যাঁ, জিনোটাইপ, এই যে লম্বার মধ্যে যে জিন গুলো আছে, একটা বাবার জিন, একটা কার জিন, মা জিন, এটা হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে? এগুলাই। আর এক সংকর বা দ্বিসংকর ক্রস, এক সংকর মানে একটা বৈশিষ্ট্য ফোকাস করে, দ্বিসংকর মানে দুইটা বৈশিষ্ট্য ফোকাস করে। টেস্ট ক্রস, টেস্ট ক্রস হচ্ছে এই যে টেস্ট ক্রসটাই তোমাদের এতক্ষণ বুঝাইলাম। এই যে ছেলে
সন্তান কাকার মতো হইছে, কেন হইছে, বাবার মতো কেন হয় নাই, এই জিনিসগুলা ভেরিফাই করে বের করা হয়। বের করার জন্য যে ক্রস, সেটাই হচ্ছে টেস্ট ক্রস। তবে এখন একটা কথা বলি, হ্যাঁ, সন্তান কেন কাকার মতো হইছে, বাবার মতো হয় নাই, এই জিনিস আসলে এখন টেস্ট করতে গেলে ডিরেক্ট ডিএনএ টেস্ট করে, এখন আর ওই টেস্ট ক্রস করে না। টেস্ট ক্রস আগের জিনিস। আর ব্যাক ক্রস হচ্ছে, এটা মানুষে হয় না, এটা হচ্ছে সন্তান সন্ততির সাথে মা বাবার যে ক্রস, মা বাবা গোত্রের যে ক্রস ক্রস সেটা হচ্ছে ব্যাক ক্রস। বুঝতে পারতো, সেটা পশু পাখিতে হয়, মানুষে হয় না। ঠিক আছে। এই এখন যাই হোক, মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম একটা জিনিস বলি প্রিয় ভাই আপুরা, সেটা হচ্ছে যে আমার তোমাদের প্রতি একটা বৈষম্য হয়েছে, যেটা আমার কখনোই মন থেকে মানতে পারি নাই। সেটা হচ্ছে, চিন্তা করে দেখো, সারা জীবন তোমরা মেন্ডেলের প্রথম সূত্র মুখস্থ করছো, পড়ছো, দেখো পরীক্ষা আসবে না। তারপরে সারা জীবন তোমরা ব্যাখ্যা পড়ছো অনেকগুলা, কিচ্ছু লাগবে না অ্যাডমিশনে। তোমাদের খালি কি লাগবে? সূত্রগুলার নাম। এই যে নাম, নাম, অনুপাত, মেইনলি এই দুইটা জিনিস লাগবে। আর উদাহরণ দেখে নিবা, কোথাও লাল ফুল, কোথাও নীল ফুল, কোথাও মোরগ মুরগি, এগুলা। এবং আমরা কি করছি, একটা ছকের মধ্যে নিয়ে আসছি। দেখো, একটা ছকে প্রথম সূত্রের ব্যতিক্রম তিনটা নিয়ে আসছি, আর আরেকটা ছকে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম গুলা নিয়ে আসছি। দেখো, নাম, ধাম মানে অনুপাত, আর কাম মানে কোথায় মটর আছে, কোথাও মোরগ মুরগি আছে, কোথাও মুখ বধিরতা আছে। ব্যাস। এখন এখানে কথা আছে, এখানে কথা হচ্ছে বেসিক্যালি, মনে রাখবা এই দুইটা স্লাইড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। যদি আমি এই দুইটা স্লাইড পড়ে ফেলি, তাহলে আমার কিছুই লাগবে না ইনশাল্লাহ। আমি তো পড়বো, তারপর বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আর সেটা কেমনে মনে রাখবো? দেখো, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম আমরা কেমনে মনে রাখবো? লুক, ওই যে আমি বলছিলাম, সারা জীবন তোমরা পড়লা রামায়ণ, সকালে কোশ্চেন আসলো সীতা কার বাপ, ব্যাপারটা এরকম হয়ে গেল। তাহলে এটা একটা বৈষম্য তোমাদের প্রতি। এই বৈষম্য বা অসমতা আমি মানি না। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে এটাই। কেন তোমরা হুদাই পড়াইলো আমি জানি না, সে অসমতা আসলে এটা বৈষম্য, পরীক্ষায় আসবে না তাও পড়াইছে। তাহলে এটা একটা কি, বৈষম্য বা অসমতা। এবং কি বলছি, সে অসমতা কি মানি না, অসমতা মানি না, এটাই প্রথম সূত্রের ব্যতিক্রম। অসমমানি, অসমানি অসম্পূর্ণ প্রকটতা, সমমানি সমপ্রকটতা। বুঝতে পারছো না ব্যাপারটা? আর মানি মানি, মানি মানে মারঞ্জিন। ব্যাস, হয়ে গেল। এই তো গেল আমাদের নাম ধাম। তাহলে মুখস্থ করো, অসমতা মানি না, অসমতা মানি না, মানবো না, মানবো না। ঠিক আছে। অসম মানি অসম্পূর্ণ প্রকটতা, সমমানি সমপ্রকটতা, মানি মানি মারঞ্জিন। ঠিক আছে। আর এরপর আসো, অনুপাত কেমনে মনে রাখবা, তাই না? অনুপাতের ব্যাপারটা বলি। দেখো ভাই, মনে করো তোমার পরীক্ষায় এটার অনুপাত জানতে চাইলো, বাট তুমি পারো না। তখন তুমি কি করবা? যে কোনো সমস্যায় পড়লে আমরা গ্রামীণ ফোন হেল্পলাইনে কল দেই। গ্রামীণ ফোন হেল্পলাইন কত? হেল্পলাইন কত? 121, 121। এটা জানে না এরকম কেউ নাই বোধহয়। বাচ্চা থেকে শুরু করে বড় সবাই জানো 121 গ্রামীণ ফোন হেল্পলাইন। তো এটাই মনে রাখবা, এক্সাম হলে এটাতে কোশ্চেন আসলে আমরা 121-এ কল দিতে হবে। অ্যাকচুয়ালি 121 কল দিতে হবে না, 121 খুঁজে দেখাই দিতে হবে যে 121, 121 শেষ। কিন্তু কথা ক্লিয়ার না, একটু ভেজাল আছে আমি জানি। সেটা হচ্ছে, নিচেরটাই দেখো, 121-এর জায়গায় সে 21 হয়েছে, ওয়ান গেল কই? ওয়ান গেল কই, কইতাছি ভাই। এই যে নাম কি, মারুনজিন। মারুনজিনের প্রভাবে একটা বাচ্চা মেরে ফেলছে, ইন্নালিল্লাহ। ওই যে একটা বাচ্চা মারা গেছে, ইন্নালিল্লাহ, সেই জন্য একটা ওয়ান গায়েব হয়ে গেছে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে প্রথম দুইটা হচ্ছে গ্রামীণ ফোন হেল্পলাইন 121, লাস্টেরটা 121 হইতো, কিন্তু একটা ওয়ান হচ্ছে কি, 121 হইতো কিন্তু মারণ জিনের প্রভাবে একটা বাচ্চা মারা গেছে, তাহলে একটা এক বাদ। বাকি রইল কত, 21। বাকি রইল 21। ঠিক আছে। হুম, ক্লিয়ার? আচ্ছা, ওকে, ঠিক আছে।
এই এটা কে? সাজিদ বলতে সাউন্ড বাড়ান। শোনো সাজিদ, আমি তো দুইটা ফোন দিয়ে ঢুকছি, দুইটা ডিভাইস দিয়ে ঢুকছি, আমার সাউন্ড আমি নিজেও শুনতে পাচ্ছি ওই ডিভাইসে অনেক ভালো আসতেছে। তুমি তোমার ডিভাইস ঠিক করো, নাইলে তুমি ছাড়া আর কেউ ওই কথাটা বলতেছে না। ঠিক আছে? আচ্ছা শোনো, একটু চেক ইউর ডিভাইস। এই যে সাউন্ড হাই আছে, হাইয়েস্ট দেখো, তোমাদের সামনে দিলাম। এই যে হাই, এই যে হাই, এত হাই কেউ দেয় না। এখন যাই হোক, এটা হচ্ছে আমাদের তাহলে ইয়া গেল। এরপরে শোনো, মারণ জিন ওই যে যেটার কারণে একটা মারা যায়, এর কারণে অনুপাত কি হয়? 1:1 এর পরিবর্তে কি বলছি? 1:1 এর পরিবর্তে 2:1 হয়, এখানে এটাই জানবা। আর এই মারণ জিনের প্রভাবে ইঁদুরের বাচ্চা মারা যায়। ঠিক আছে, এটা আমরা জানি, ইঁদুরের বাচ্চা মারা যায়। আর আমরা জানবো মানুষের হিমোফিলিয়া থ্যালাসেমিয়া রোগ হয়। এই দুইটা রক্ত গঠিত রোগ, নাম তো জানো। তাহলে মনে রাখবা খালি মারণের প্রভাবে, ম একার মতে মারণ, মতে কি মোফিলিয়া, আর মিয়া, মিয়ালিয়া এটুক মনে রাখো, তাহলে হবে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। মিয়া মানে আবার অন্য মিয়া, খলি টলির দিকে যাও না, খালি মিয়ার মধ্যেই থাকো। তাহলে থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া, এই দুইটা রোগ হয়। ঠিক আছে, মারণ জিনের প্রভাবে। এবং তোমরা জানো হিমোফিলিয়া থ্যালাসেমিয়া হলে মারা যায়। ঠিক আছে, ওকে। এবার আসো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, মনে করো তোমরা তো সবাই পরি পরিমণিকে চেনো, চেনো না? চেনো। মনে করো পরিমণি তোমাদের সাথেই পড়ে, সে আসছে আজকে ক্লাস করতে, সে আমার ক্লাস পাইলো। তোমরা তো সবাই মোটামুটি পরিমণির ফ্যান নাকি? ফ্যান না? যাই হোক, ও পরিফেরা দিয়ে পরিমণি পড়াইছিলাম, হাসানের মনে আছে। যাই হোক, তোমরা কেউ পরিমণির ফ্যান না আমি জানি, আমিও ফ্যান না। কিন্তু পরিমণি যখন আমার ক্লাস করবে, সে হয়ে যাবে আমার ফ্যান। অবভিয়াসলি আমার ক্লাস করলে তো ফ্যান হতে বাধ্য। তাহলে আমার ক্লাস করবে, পরিমণি হয়ে যাবে আমার ফ্যান। তো পরিমণির কাজ কি? পরিমণিদের কাজ কি? পরিমণির মতো মেয়েরা যার ফ্যান হয়, যাই হয়, সেটা নিয়ে স্ট্যাটাস দিয়ে দেয়। মনে করো আজকে এতবার টয়লেটে দিছি, টয়লেটে গেছে, সেটা নিয়েও কিন্তু স্ট্যাটাস দেয়, দেখবে সারাদিনে স্ট্যাটাস দেয়। মনে করো বললো, ফ্রেন্ডস আমার আজকে 4বার কেন টয়লেটে গেলাম, ফ্রেন্ডস গতকালকে তো 3বার গিয়েছিলাম। এই জাতীয় স্ট্যাটাসও তারা দেয়। আর সেখানে যদি আদনান ভাইয়ের ফ্যান হয়, তাহলে তো সেটা নিয়ে স্ট্যাটাস দিবেই। তাহলে এটাই মনে রাখবা যে আদনান ভাইয়ার ক্লাস করার পর ফ্যান হয়ে পরি কি দিল, স্ট্যাটাস দিল পরিমণি। শুধু পরিমণি দরকার নাই, পরি স্ট্যাটাস, স্ট্যাটাস, পরি স্ট্যাটাস দিল, ব্যাস। তাহলে পরি স্ট্যাটাস দিল, শেষ, খেলা শেষ। ওই পরি মানি পরিপূরক, আর স্ট্যাটাস মানে এপিস্টেসিস, স্ট্যাসিস। স্ট্যাটাস মানে কি? স্ট্যাসিস, এপিস্ট্যাসিস। এবং প্রথমটা প্রকট, প্রথমটা প্রকট, আর দ্বিতীয়টা, দ্বিতীয়টা দিয়ে মনে রাখবা দ্বৈত এপিস্টেসিস। স্ট্যাটাস দিয়ে এপিস্ট্যাসিস, প্রথমটা প্রকট এপিস্ট্যাসিস, দ্বিতীয়টা দ্বৈত এপিস্ট্যাসিস। এখন একটা কথা বলি ভাই, আসলে দেখো এখানে তো আমরা একটা অলরেডি ট্রিক্স শিখছি, ওই ট্রিক্স দিয়ে মনে রাখি ওগুলো প্রথম সূত্রের ব্যতিক্রম। তাইলে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম মনে রাখার জন্য আসলে কোনো ট্রিক্স লাগেও না। যারা বুদ্ধিমান তারা খালি জানবে প্রথম সূত্রের ব্যতিক্রম এগুলা, ব্যাস। এগুলা বাদে বাকিগুলা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। কথা কি এবার ক্লিয়ার না ভেজাল আছে? অত ট্রিক্স লাগে না। ঠিক আছে, তানিম খলিফাকে চাচ্ছে যে খলিফা কেন তাদের সাথে ক্লাস করলো না। আচ্ছা এবার আসো পলিজেনিক ইনহেরিটেন্সে যাই। এই জিনিসটা একদম ইজি।
পলি মানে বহু, জেনিক মানে জিন ঘটিত, আর ইনহেরিটেন্স মানে বৈশিষ্ট্য। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স মানে বহু জিন গঠিত বৈশিষ্ট্য, অর্থাৎ যেই বৈশিষ্ট্য একটি জিন দ্বারা কন্ট্রোল করা যায় না, অনেকগুলা জিন লাগে, সেগুলো হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এখানে তুমি যেটা মনে রাখবা, এটার অনুপাতটা একটু বড়। দেখো জিনিসটা পলি বা বহু আছে, তার অনুপাতটাও বড়। কত? 14:41। দেখো এই অনুপাতটা কেমনে মনে রাখবা? 14:41। খেয়াল করো, সবকিছু মনে রাখার একটা ছন্দ আছে। 14:41, তাহলে 14:41। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে 4 কমন নিবা, দুই পাশে দুইটা এক, তাহলে দুইটা একের জন্য কত হচ্ছে 2, 2 এর সাথে 4 যোগ করলে কত হয়? 6। তাহলে এটা হচ্ছে অনুপাত, মাঝখানে 6 বসাই দিবা। তাহলে 14:41 এর মাঝখানে 6 বসাই দিবা, এটা হচ্ছে এটার অনুপাত। আবারও বলতেছি, প্রথমে 14, তারপরে তার উল্টা 41, এরপরে এই যে 4 কমন নিবা, 4 প্লাস প্রথম এক শেষের এক, এক একে কত 2, তাহলে ইজিক্যাল টু কত দাঁড়ালো? 14, 6, 41। এটা হচ্ছে এর অনুপাত। ঠিক আছে, এই বেশ হয়ে গেল জিনিসটা। ঠিক আছে, ওই একটা ম্যাথ দিলাম আর কি, মনে করো এটা তোমাদের জীবনের সেরা ম্যাথ। আজকে যেরকম সেরা একটা ক্লাস করলা, দাম্পত্য কলহ মিটাই দিলাম, পারিবারিক কলহ আল্লাহর রহমতে মিটাই দিলাম নাকি। যাই হোক, তো পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে কি কি রোগ হয় এটা একটু দেখবা। সবকিছু ট্রিক্স লাগে না ভাই। এই যে পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে অটিস্টিক মানে কি, প্রতিবন্ধী বাচ্চা কাচ্চা হইতে পারে। প্রতিবন্ধীটা খুব সহজ ব্যাপার না। কারো যদি অনেকগুলো জিনে সমস্যা থাকে তাহলে তার প্রতিবন্ধী বেবি হবে। এখন এটা কেন হইতে পারে, আমি তার আগে আরো দুইটা রোগের নাম নিয়ে নিই। ক্যান্সার, ডায়াবেটিস। তাহলে দেখো কমন রোগ, ক্যান্সার ডায়াবেটিস খুবই কমন রোগ, আর অটিজম বা প্রতিবন্ধিতা খুবই কমন। এখন বলতে পারো ভাই অটিজম তো কমন না। দেখো ভাই, এই যে এই যুগের বাচ্চারা মোবাইল ছাড়া কার্টুন না দেখলে খাবে না, তাও বাংলা না হিন্দি কার্টুন, এদের কি তোমার অটিস্টিক বা অটিজম বা প্রতিবন্ধী মনে হয় না? আমার তো মনে হয়। কিছু কিছু আছে তো খাই না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। যাই হোক, তো এই প্রতিবন্ধীটাও খুব কমন রোগ। প্রতিবন্ধী মানে কি শারীরিক প্রতিবন্ধী তা না, মানসিক ভাবে প্রতিবন্ধী, সেটাও প্রতিবন্ধী বা অটিজম। ঠিক আছে, আর এই প্রতিবন্ধীটা কেন হয়? ফোনের কারণে। একটা জিনিস মনে রেখো, মোবাইল ফোন থেকে যে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন আসে, সেটাতে ক্রোমোজোমে এমন পরিবর্তন হয়, এর ফলে উল্টাপাল্টা প্রোটিন তৈরি হয়, এবং উল্টাপাল্টা প্রোটিনের কারণে উল্টাপাল্টা রোগ, ইউজুয়ালি অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস এগুলা হয়। আচ্ছা, এবার অসম্পূর্ণ প্রকটতার অনুপাত একটা পোল আছে, আমি লঞ্চ করে দেই। দেখি তোমরা কতজন মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করতেছো, কোনো কথাই বলবো না আমি, চুপ। আগের ক্লাসে কিন্তু 90% আপ পারছিল, প্রথমটাই। ওরা মর্নিং শিফটে ক্লাস করছে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, যা বুঝা বুঝলাম। মন খারাপ হয়ে গেল। ওরা 90% পারছে, তোমরা 89, এটা কোনো কথা? একটা পার্সেন্ট মানে বোঝো। আমি চাইছিলাম তোমাদের ফার্স্ট বানাইতে, ব্যাপার না, পরের বার হবে। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতার অনুপাত হচ্ছে কি? ওই যে বলছি, এটা তো প্রথম সূত্র বোঝাই যাচ্ছে, অসমতা মানি না, অসম্পূর্ণ প্রকটতা। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম মানে কি বলছিলাম? গ্রামীণ ফোন হেল্পলাইন 1 to 1। অনেকে আবার ভাইবো না যে আমি গ্রামীণ ফোনের ব্র্যান্ডিং করতেছি। ঠিক আছে, গ্রামীণ ফোনের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। ইনফ্যাক্ট আই হেট গ্রামীণ ফোন, আই হেট জিপি। একটা কল দিলে 5 টাকা নাই। এটা কি ঠিক রে ভাই? ঠিক না। আচ্ছা, আচ্ছা, এবার লিঙ্গ নির্ধারণ নীতি। এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, দেখো, ইউজুয়ালি
এক্স এক্স হচ্ছে কি ছেলে আর এক্স ওয়াই মেয়ে নাকি? ঠিক, চিল্লাই কোন ঠিক না বে ঠিক? হুম, যেটা কইছি ঠিক না বে ঠিক? বে ঠিক। গুড। মেহেদি হাসান, সাগর, অনিমা, হাসান, মনির, হারুন, জুয়েল, ইভা, ভেরি গুড। সবাই বলছে বে ঠিক, তাহলে আদনান ভাই শুধু ঠিক বলে না, বে ঠিকও বলে নাকি? আরে ভাই তোমাদের তো টেস্ট ট্রায়াল নিলাম, তোমরা পাস্ট। সেটা হচ্ছে, যাই হোক আমি উল্টা বলছিলাম, আমি বলছিলাম এক্স এক্স ছেলে, কিন্তু এক্স এক্স হচ্ছে মেয়ে, আর এক্স ওয়াই মেয়ে বলছিলাম, সেটা আসলে ছেলে, এটা তোমরা জানো। এত সহজ কোশ্চেন কেন করলাম? যাই হোক, কথা হচ্ছে এটা, এটা বলার একটা রিজন আছে। আমরা নর্মালি জানি, আমরা কখনো কি ভাবতে পারছিলাম এক্স ওয়াই ছাড়াও ছেলে হইতে পারে? মেয়ে ঠিক আছে, মেয়েদের মধ্যে কোনো ভেজাল নাই, শোনো ভেজাল কিন্তু ছেলেদের মধ্যেই। সো স্যাড। মেয়েদের মধ্যে ভেজাল নাই, ভেজাল সব কার মধ্যে? ছেলেদের মধ্যে। দেখো এই যে এক্স ওয়াই ছাড়াও এক্সো নামক এক্সো পুরুষ হইতে পারে। এক্স ও মানে কি শোনো, অ্যাকচুয়ালি ঘাস ফড়িং, তেলাপোকা ফড়িং, এদের ছেলেদের শুধু এক্স আছে, ওয়াই নাই। ওয়াই যেহেতু নাই, ওয়াই এর জায়গাটা কি শূন্য দিয়ে ভরাট করা হয়েছে, সেটাই এক্স ও। ইংলিশে কিন্তু জিরোর প্রতীক হিসেবে ও ইউজ করে। তার মানে ঘাস ফড়িং, তেলাপোকা ফড়িং, এদের ছেলেদের মধ্যে ভেজাল আছে, এরা ওয়াই ক্রোমোজোম থাকে না, শুধু এক্স ক্রোমোজোম। তার মানে এদের একটা ক্রোমোজোম আসলে কম, এটা এক্সামে আসে, তাহলে এটা মনে রাখতে হবে। উপরেরটা দরকার নাই, উপরেরটা সবার কমন, মানুষ টানুষ গাছপালা গাঁজা গাছ তেলকোসা গাছ, এগুলো ফ্যাক্ট না। খালি মনে রাখবা এক্সো, পুরুষ এক্সো দেখা যায় ঘাস ফড়িং, তেলাপোকা ফড়িং, ছাড় পোকা, গান্ধী পোকা, পতঙ্গ, অর্থপ্টোরা, মানে পোকায় পোকা, সেটাই হচ্ছে কি এক্স ও। একটা মজার ইনফরমেশন বলি, তোমরা কি মনে আছে ঘাস ফড়িং আর তেলাপোকার চ্যাপ্টারে পড়ছিলা যে একবার জনন করেই পুরুষ সদস্যটি মারা যায়? কেন? কারণ ওদের পুরুষ সদস্যগুলো দুর্বল, এটা তো জানো। ঘাস ফড়িং, তেলাপোকা বা আর্থ্রোপোডা পর্বের, এগুলো তো সব আর্থ্রোপোডা, এখানে যতগুলো নাম আছে সব আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের পোলারা জীবনে একবার মাত্র যৌন মিলনে সাদা সাধন করবে, করেই কি ইন্নালিল্লাহ আসমানে। ঠিক আছে? কেন? কারণ তারা দুর্বল, একবার করেই শেষ। কারণ কি? কারণ তাদের ওয়াই ক্রোমোজোম নাই। এবার বোঝা গেল ব্যাপারটা, তাদের শুধু এক্স আছে। ওকে, তাহলে আসলে জীবনের সবচেয়ে বড় কাজ একবার করে মরে গেলে সেটাও তো সুখের মরণ, তাইলে বলো তো সুখের মরণ কাদের হয়? আর্থ্রোপোডা পুরুষদের নাকি? দেখো সবার মরণে কত কষ্ট করে মরে, অনেকে আফসোস করতেছে আহারে একবার করে মারা যায়। তুমি অন্যভাবে ভাবো যে সুখের আবেশ কাটতে না কাটতে মরে যায়, তার মানে মৃত্যুর কষ্টই নাই তাদের। ঠিক আছে, সুখের মরণ এটাকেই বলে, আর্থ্রোপোডা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যাই হোক, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এটা মানে হচ্ছে সেক্স ক্রোমোজোমের সাথে সম্পর্কিত কিছু রোগ। শোনো ভাই, এখানে 10টা রোগের নাম দেওয়া আছে না, লক্ষণ দেওয়া আছে না, এগুলো রিডিং দিলে তুমিও পারবা আমিও পারবো, এটা কোনো ঘটনাই না। যেমন ফ্র্যাজাইল সিনড্রোম, 5 নাম্বারটাই বলি, কঠিনটা দেখতে মনে হচ্ছে, কিন্তু দেখো অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা, মানে এগুলো রিডিং দিলেই পারবা। বুঝতে পারছো? রাত কানা, রাতে দেখতে পাবে না, 4 নাম্বার, এগুলো জানি আমরা। যেটা আমাদের দরকার 6 নাম্বারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম কি? টেস্টিকুলার ফেমিনাইজেশন। এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ফেমি, ফেমি, ফেমি মানে কি? ফেমি মানে মনে রাখবা ফিমেল। ফেমি মানে কি মনে রাখবা? ফিমেল। আচ্ছা বলো তো, ফিমেল, আচ্ছা ফিমেল মানে তো পোলা নাকি ছেলে? ফিমেল মানে ছেলে, তো ফিমেল মানে ছেলে নাকি? ও এবারও বেঠিক কইলাম। স্বপন ঘোষ সবার আগে ধরছে, না স্বপন ঘোষ না, সবার আগে ধরছে হচ্ছে ইকরা। আচ্ছা যাই হোক, ফিমেল মানে তাহলে কি মেয়ে, তাহলে ফেমিনাইজেশন মানে ফিমেলাইজেশন, এটা মনে রাখবা, নারীতে পরিণতকরণ। তাহলে টেস্টিকুলার ফেমিনাইজেশন, ফেমি মানে ফিমেল, ফিমেল মানে নারী, মানে নারীতে পরিণত হয় বা স্ত্রীতে পরিণত হয়, এই একটা রোগ। ব্যাপারটা কেমন বলি,
রাতে ঘুমাইছো, মা বাবারে গুড নাইট জানাইছো, তোমার গার্লফ্রেন্ডে গুড নাইট জানাইছো, কালকে সকালে দেখা করবা, ডেটিং এ যাবা লিটন ভাইয়ের ওখানে, সব ঠিক আছে, গুড নাইট কইছো, ঘুমাইছো, সকালে ঘুম থেকে উঠে দেখলা হাই তোমার দাড়িগুলা নাই, ব্যাপার কি? আল্লাহ তোমার ওই যে পুরুষ জননাঙ্গটা কেমন জানি একটু ইয়া মনে হচ্ছে, ছোট নড়বড়ে মনে হচ্ছে, ব্যাপার কি? কি ব্যাপার তোমার ব্রেস্ট বা স্তন একটু বড় মনে হচ্ছে, মেয়েলি ভাব চলে আসছে। তারপরে গার্লফ্রেন্ডের ফোন দিলা, ফোন দিয়ে বললা হ্যালো একটা ঘটনা ঘটছে, তোমার গার্লফ্রেন্ড বলবে এই কে তুমি, আমার বয়ফ্রেন্ডের ফোন দিয়ে কল দিছে, এই মেয়ে কে তুমি? তুমি বলবো বাবু আমি কল দিছি আমি। তোমার গার্লফ্রেন্ড বলে এই তুমি কোন মেয়ে বলো। তুমি বলবো বাবু আমি কল দিছি। সে বলবে এই কোন মেয়ে তুই? আমার বয়ফ্রেন্ডের, তোর এত বড় সাহস আমার বয়ফ্রেন্ডের ফোন থেকে তুই একটা মেয়ে কল দিস। একটু পরে তুমি রিয়েলাইজ করবে হায় আল্লাহ তোমার ভয়েসও মেয়েদের মতো হয়ে গেছে, কি একটা ব্যাপার, তাই না? জিনিসটা শুনতে কি খুব হাস্যকর লাগলো, কিন্তু এটা একটা ট্র্যাজেডি, বুঝছো? এটা খুবই ট্র্যাজেডি, যার সাথে ঘটে সে ভাই বোঝে তার কষ্টটা। আল্লাহ আমাদের এসব থেকে রক্ষা করুক, হেফাজত করুক। একটা অজানা কারণে এসব ঘটনা ঘটে যায়, এবং তোমরা মেবি পেপারে বা নিউজে এগুলা শুনছো, বা যে হঠাৎ করে রাতারাতি পুরুষ থেকে নারীতে পরিণত হলেন অমুক গ্রামের অমুক, তমুক গ্রামের তমুক, তাকে দেখতে উৎসুক জনতার ভিড়, শুনছো না এগুলা? শুনছো? এখন একটা মজার জিনিস শোনো, এই যে একদিন তোমরা পেপারে এই ধরনের নিউজ পাইছো বা ফেসবুকে পাইছো, তোমরা কি গুজব বলে উড়াই দিছো, কিন্তু আজকে কি বুঝলা এগুলা গুজব না, এগুলা কি সত্যি। বুঝতে পারছো? তাহলে একটা জিনিস বুঝো, আজকে তোমাদের বায়োলজি ক্লাসে তোমরা জীবন রিলেটেড জিনিসগুলো জানতেছো নাকি? এখন একজন জিজ্ঞেস করছে কি কারণে হয়, বাইরে ক্রোমোজোম একটা রহস্যময় জিনিস, হঠাৎ করে ক্রোমোজোমে যদি কোনো পরিবর্তন চলে আসে যেখানে সে তোমার পুরুষত্ব নারীত্ব নির্ধারণ করে, সেই ক্রোমোজোমে কোনো পরিবর্তন আসে হঠাৎ করে, হতে পারে মোবাইলের তেজস্ক্রিয়তার কারণে বা অন্য কোনো কারণে, তাহলে এই ঘটনা ঘটতে পারে। আমি এগুলা সব, আমি টু বি ফ্র্যাঙ্ক একটা কথা বলবো সব সময়, এই চ্যাপ্টারে যে রোগগুলার কথা আমরা দেখতে পাচ্ছি, বিলিভ ইট অর নট, সবগুলার একটাই রিজন, কি? ক্রোমোজোমে পরিবর্তন। আর ক্রোমোজোমে পরিবর্তনের কারণ ক্রোমোজোমের মধ্যে কোনো আঘাত। কারণ ক্রোমোজোম তো কোষের মধ্যে থাকে, এর মধ্যে আঘাত আসবে কেমনে ভাই? পিডাইলে কি ক্রোমোজোমে বাড়ি লাগবে? না, পিডাইলে তো গায়ে বাড়ি লাগবে। ক্রোমোজোম তো সূক্ষ্ম জিনিস, তার গায়ে আঘাত লাগবে না। তার মানে তোমার ক্রোমোজোমে পরিবর্তন করার মতো বাড়ি দিতে হবে সূক্ষ্ম কিছু দিয়া, সেই সূক্ষ্ম জিনিসটা হচ্ছে মোবাইল ফোন। তুমি চিন্তা করো, তুমি এখন ভিডিও কল দাও, এই ভিডিও কল বলছি তো, আমি এখন বসে আছি ঢাকায়, দিনাজপুর রংপুরে অনেকে ক্লাস করতেছো, করতেছো না? কেউ আমার নোয়াখালীতে বসে ক্লাস করতেছো, এই যে ক্লাসটা লাইভ শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এটা কি একটা অ্যামেজিং ব্যাপার না? অ্যামেজিং না? অ্যামেজিং এবং একই সাথে কি একটু অ্যালার্মিং, যে কি এত পাওয়ারফুল জিনিস, কোনো কেবল কানেকশনও কিন্তু নাই, এমন না যে আমি একটা তারের মাধ্যমে তোমার সিগন্যাল পাঠাচ্ছি, কোনো তারের কানেকশনও নাই, তাও কি পাওয়ারফুল সিগন্যাল ধরে লাইভ টেলিকাস্টিং। তাহলে বুঝতেছো কত পাওয়ারফুল রেডিয়েশন এটা। যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুক। ঠিক আছে, দোয়া করো আমরা যেন খুব দ্রুত আমাদের ফিজিক্যাল শুরু করতে পারি ইনশাআল্লাহ। অলরেডি অনেকে ক্লাস বয়কটের ডাক দেওয়া শুরু করছে এই কথা শুনে। দেখো ভাই, তোমরা মাছের তেলে মাছ ভাইজো না আমার কথাকে লজিক দিয়ে। ঠিক আছে, আমি তোমাদের এটা তো বললাম না যে ভাই ঠিক আছে আমরা তাহলে এখন থেকে, দেখো একটা জিনিস, তোমরা এটা বলতে পারতা যে ভাই এখন থেকে তাহলে ক্লাস ছাড়া বাকি সময় আর ফোন ইউজ করবো না, যেটুকু দরকার ওটুকু তো করবাই। এটা না বলে ক্লাস বয়কটের ডাক দিলা কেন? তোমরা কি ডাক্তার দিতে পারলো না যে যে না ভাই আমরা ফোন ইউজ করবো না, আমরা ফেসবুকে ঢুকবো না, আমরা ইউটিউবে ঢুকবো না, ক্লাসের যেটুকু সময় এটুকু সময় শুধু থাকবো, এটুকু না করলেই নয়? না, সেটা তো বললাম না, কষ্ট পাইছি, ঠিক আছে, খুবই কষ্ট পাইছি। আচ্ছা, যাই হোক, হিমোফিলিয়া
ব্যাপারটার মধ্যে একটা ফিল ফিল ব্যাপার আছে না? যতই ফিল হোক, হিমোফিলিয়া একটা খুবই খারাপ জিনিস। এটাতে রক্ততঞ্জন ঘটিত সমস্যা হয়। আমার একটা প্রশ্ন আছে ভাই, রক্ততঞ্জন কি? রক্ততঞ্জন কি? রক্ততঞ্জন হচ্ছে, তঞ্চন মানে জমাট। তাহলে হিমোফিলিয়া কি রোগ? রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা জনিত রোগ। রক্ত জমাট বাঁধতে সমস্যা হবে, এরকম একটা রোগ। আমার আরেকটা প্রশ্ন আছে ভাই, রক্ত জমাট বাঁধা এত সুন্দর একটা শব্দ থাকতে বায়োলজি বইয়ে কেন তঞ্জন শব্দটা ইউজ করা হয়েছে? গাজা আজমল ভাইয়ের কি সমস্যা? তিনি কেন এই কচি কচি নাদান বাচ্চাগুলাকে রক্ত জমাট বাঁধার মতো সহজ শব্দ ছেড়ে এই তঞ্জন নামক কঠিন এবং বিদঘুটে একটা শব্দ তুলে দিল? আমি জানি না, তবে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। হোয়াট এভার, নিন্দা জ্ঞাপন করি আর নান্দা জ্ঞাপন করি, যাই করি, তোমাদের ব্যাপারটা মাথায় রাখতে হবে যে তঞ্জন মানে জমাট বাঁধা। ঠিক আছে? তো এই যে রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধার জনিত সমস্যা, হিমোফিলিয়া, এর মানে কি? মানে আমি তোমাদের সিম্পলি বলি ভাই, রক্ত জমাট বাঁধার জন্য অনেকগুলা ফ্যাক্টর লাগে, 13টা ফ্যাক্টর। এর মধ্যে ক্রোমোজোমে যদি কোনো ঝামেলা হয়, লুক, 13টা ফ্যাক্টরের মধ্যে 9, সরি সরি, একটু এক্সকিউজ মি, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল করে না? আমি 9-এর জায়গায় 8-এর জায়গায় 8-এর জায়গায় 9 লিখে ফেলছি, ফাস্ট হয়ে গেছে যে বেশি, যাই হোক। উম, আচ্ছা, দাঁড়াও, এবার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 8 নং আর 9 নং, লুক, 8, 9, 13টা ফ্যাক্টরের মধ্যে মনে রাখবা 8 আর 9 নাম্বার ফ্যাক্টর ঝামেলা হয়ে যায়, তারা তৈরি হয় না, তারা দেহে তৈরি হয় না। কিন্তু তোমার রক্ত জমাট বাঁধার জন্য 13টা ফ্যাক্টর লাগার কথা। এর মধ্যে যদি এক এক মানে একজনও কম হয়, তাহলে তো রক্ত জমাট বাঁধবে না। এবং ঝামেলাটা কে করে? রোল 8 আর রোল 9, 8 এবং 9 নম্বর রক্ততঞ্জন ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধার 8 এবং 9 নম্বর ফ্যাক্টর। ওরা মাঝে মাঝে দুষ্টামি করে, ওরা মাঝে মাঝে শরীরে তৈরি হয় না, কিন্তু ওদের এই দুষ্টামির জন্য বিপন্ন হয় একটি জীবন। রক্ত জমাট বাঁধবে না তার মানে কি? তার মানে তার গায়ে যদি একটা সুইয়ের টোকাও পড়ে, সূচ পরিমাণ ছিদ্র হইল, রক্তক্ষরণ হয়ে মারা যাবে। সরি টু সে, এটা আটকানোর জন্য হসপিটালাইজেশন ইমিডিয়েটলি করা লাগে। ঠিক আছে? তাহলে 8 আর 9 নং, এবং এটাই মনে রাখবা, 8 আর 9 নম্বর রক্ততঞ্জন ফ্যাক্টরের অভাবে, মানে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরের অভাবে যেই রোগ, সেই রোগে রক্ত জমাট বাঁধতে পারে না। এর ফলে আক্রান্ত ব্যক্তি রক্তক্ষরণ হয়ে এমনকি মারাও যেতে পারে। সেটাই হচ্ছে হিমোফিলিয়া। আচ্ছা, এই যে হিমোফিলিয়ার কারণ কাহিনী, শোনো, তোমাদের জন্য আমরা একটা নতুন জিনিস শিখবো, হিমোফিলিয়া কি। তোমরা অবশ্যই এটা পুরান খেলোয়াড়, তোমরা এগুলো জানো। এমন একটা জিনিস বলি, হিমোফিলিয়ার ফার্স্ট লেটার কি? এইচ। এখন আসো, হিমোফিলিয়া স্মল এইচ দিয়ে প্রকাশ করা হয়, এটা মনে রাখবা। ক্যাপিটাল এইচ হচ্ছে স্বাভাবিক, ক্যাপিটাল এইচ স্বাভাবিক, স্মল এইচ হচ্ছে হিমোফিলিয়া। ফিল ইট, হিমোফিলিয়া, স্মল এইচ, আর ক্যাপিটাল এইচ কি? স্বাভাবিক। এন একটাই কথা আছে ভাই, যে এই এইচ হিমোফিলিয়ার জিনটা এক্স এর উপর থাকে। কার উপর? এক্স এর উপর। ওয়াই এর উপর কখনো থাকে না, মনে রাখবা। জগতের সব অকল্যাণ কাদের জন্য? তাদের জন্য। এক্স কাদের প্রতীক? তাদের জন্য। নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। ঠিক আছে? আর ওয়াই হচ্ছে কি? ভালো। ওয়াইরা হচ্ছে ভালো মানুষ, পোলারা ভালো। আমি দুর্নাম করতেছি না, আমি শুধু নিজেদের সুনাম করব। ওয়াই বা পোলা, এদের মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে ওয়াই এর মধ্যে কখনো হিমোফিলিয়ার জিন থাকে না, এটা মনে রাখার জন্য বলছি ভাই। তোমরা অন্যভাবে নিও না, পুরা রাগ করো না, ঠিক আছে? তাহলে মনে রাখবা, ছেলেদের মধ্যে, মানে ছেলেদের প্রতীক ওয়াই এর মধ্যে কোনো ভেজাল নাই,
তার মধ্যে হিমোফিলিয়ার কোনো জিন থাকে না। এখন আসো, তাহলে কি হতে পারে? একটা হতে পারে স্বাভাবিক ছেলে, ও এইচ তো স্বাভাবিক, তাহলে একটা মেয়ের এক্স এইচ আছে, সরি একটা ছেলে, সরি এক্স এইচ ওয়াই আছে, যেই ছেলে সে হচ্ছে কি স্বাভাবিক। আর কোন ছেলের যদি এক্স স্মল এইচ ওয়াই থাকে, তাহলে খেয়াল করো আমরা কি বলছি, স্মল এইচ থাকলে কি হবে? এটা কিসের প্রতীক? হিমোফিলিয়া। তাহলে এই যে এটাতে তো স্মল এইচ চলে আসছে দ্বিতীয়টায়, তাহলে এই ছেলেটা কেমন হবে? হিমোফিলিয়া। উপরের ছেলেটা কেমন? স্বাভাবিক, কারণ তার ক্যাপিটাল এইচ আসছে। তাহলে এটাই মনে রাখবা, এক্স এর উপরে স্মল এইচ আসলে সেটা স্বাভাবিক, আর সরি এইচ এক্স এর উপর ক্যাপিটাল এইচ আসলে স্বাভাবিক ছেলে, আর স্মল এইচ আসলে হিমোফিলিয়া আক্রান্ত ছেলে। আহারে জীবন। ঠিক আছে। আর এখন আসো মেয়েদের ক্ষেত্রে কি হয়? এক্স এইচ এক্স এইচ, এই মাইয়াটা এক্স এইচ, এই মেয়েটা কেমন? অবশ্যই স্বাভাবিক, তার মধ্যে কোনো ভেজাল নাই। আলহামদুলিল্লাহ, মেয়েটা অতীব ভদ্র, ভালো, কোনো ভেজাল নাই। কিন্তু এক্স এইচ ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ, এই মেয়েটা কেমন হবে বলো তো? বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। খেয়াল করো, তার একটা ক্যাপিটাল এইচ মানে একটা স্বাভাবিক জিন, আর একটা কি স্মল এইচ অস্বাভাবিক জিন। মেয়েটা বাইরে থেকে দেখতে কেমন? স্বাভাবিক, বাইরে ফিটফাট, কিন্তু ভেতরে ভেতরে কি, সে তো একটা স্মল এজ বাহন করতেছে। তার মানে সে বর্ণান্ধতার হিমোফিলিয়ার বাহক। স্বাভাবিক কিন্তু বাহক মেয়ে। আর মেয়েরা কখন বর্ণান্ধ হিমোফিলিয়া হবে? যখন এক্স এর উপর দুইটাই স্মল এইচ চলে আসবে, সেই মেয়েটা হবে হিমোফিলিয়া। ঠিক আছে, তাহলে এটা বুঝতে হবে। একটা জিনিস দেখছা ভাই, ট্র্যাজেডি, মানে তাহারা এতটাই এমনি ওয়াই ভদ্র বেচারা, ছেলে প্রতীক ওয়াই ভদ্র, তার উপর কোনো এইচ এর ব্যাপারই নাই, সে কোনো রোগ বহন করে না। সব বহন করে কে? এক্স। এটা তো জানো, বর্ণান্ধতা হিমোফিলিয়া সব বহন করে কে? তারা, এক্স। বুঝছো তো এক্স মানে কারা? যাই হোক, কিছু বলবো না আমরা, আমরা চুপ। এখন কথা হচ্ছে, শুধু এইটুক দুষ্টামি করলোই তো, আরো বেশি দুষ্টামি কি করে দেখো। পোলাগো ক্ষেত্রে খালি একবার এক্সএইচ আসছে, তাতেই পোলাটা আক্রান্ত করে ফেলছে। কি খারাপ! নিজেদের বেলায় কিন্তু হিসাব ঠিক আছে, তাদের যে একবার এইচ আসছে সে কিন্তু নিজে আক্রান্ত হয় নাই, শুধু বাহক, বাইরে কিন্তু স্বাভাবিক। এবং এই মেয়েটারে দেখলে বুঝবাই না তার হিমোফিলিয়া বলতে কিছু ছিল, আছে, থাকবে। তারা কখন আক্রান্ত হবে? যদি তাদের দুর্ভাগ্যক্রমে দুইটা এইচ স্মল এইচ মিলে, তখন হবে, এর আগে হবে না। বুঝতে পারছো? তাহলে এটা একটা কি অন্যায়। ঠিক আছে, যাই হোক, কিছু বলার নাই। এখন একটা কথা বলি, আমার কথায় কেউ কিন্তু সিরিয়াস হয়েও না, হ্যাঁ? আমি কথাগুলো বলি পড়াগুলো মনে রাখার জন্য। ঠিক আছে, বোঝা গেছে না ব্যাপারটা? ঠিক আছে, তো তোমরা হচ্ছে ব্যাপারটা আশা করি মেয়ে ছেলে সবাই বুঝতে পারছো, যে এটা মনে রাখার জন্য আমি একটু ফান করে বলি, যেন তোমাদের মাথায় জিনিসটা হিট করে। ব্যাস, আর কিছুই না। এবং আমি আশা করি এখন আর কোনোদিন ভুল হবে না। দেখো, এভাবে যদি না বলতাম, তোমাদের কিন্তু মনে থাকতো না যে ওয়াই এর উপর কি হয় না, কোনো ভেজাল হয় না। ওয়াই এর উপর কোনো হিমোফিলিয়া বর্ণান্ধতার জিন থাকে না, সব কার উপর? এক্স এর উপর। মেয়েদের উপর দোষ ফেলায় কিন্তু আমরা পড়াটা মনে রাখতেছি। এটা একটা টেকনিক, এটা সবাই পারে না, এটা একটা আর্ট, ইটস এন আর্ট। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের কাজ হাসিল করা, হোয়াট এভার। তাহলে এক্স এর উপর দোষ চাপিয়ে, দোষ চাপানোর কিছু নেই, সে তো দোষী। সে বর্ণান্ধতা হিমোফিলিয়া দুইটা মারাত্মক রোগের কি জিন বহন করে। এবং আরো ভয়ঙ্কর কাজ কি করে, ছেলেদের ক্ষেত্রে মাত্র একবার আসলেই সে আক্রান্ত করে ফেলে। কত খারাপ একটা কাজ। আবার বলছি, সিরিয়াসলি নিও না, এটা মনে রাখার জন্য বলছি। বাট মেয়েদের ক্ষেত্রে মাত্র একবার যদি স্মল এইচ আক্রান্ত জিনটা আসে, এই যে এটা, তাহলে সে কি স্বাভাবিক কিন্তু বাহক। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের হিমোফিলিয়া। ঠিক আছে,
আর এরপরে তুমি দেখো এক্স 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 ওয়াই জেনেটিক্স তো পারোই, স্বাভাবিক ছেলে হবে। এই যে এতক্ষণ যা বললাম, ক্যাপের এখানে কোনো স্মল এইচ নাই, এটা স্বাভাবিক ছেলে। এখানে একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ, তো মেয়েদের ক্ষেত্রে কি সে স্বাভাবিক কিন্তু বাহক। তারপরে এই যে গ্যামিট উৎপন্ন করবা, তারপর ক্যাপিটাল এইচ, এই যে এরপর চেকার বোর্ডে বসাবা ছেলের একটা, মেয়ের সরি ছেলের দুইটা, মেয়ের দুইটা গ্যামিট বসাই দিলা। বসানোর পর এই এই ঘর বরাবর কি কি বসবে? এক্স এইচ, এক্স বড় এইচ, দুইটাই বড় এইচ আসতেছে তাই না? এই যে বড় এইচ বড় এইচ, এই ঘরে কি আসতেছে? স্মল এইচ বড় এইচ, এই যে বড় এইচ স্মল এইচ, এবং যা আসবে সেটা ডান পাশের ছক ওয়াইজ মিলাই নিবা। বাস, তাহলে তো বুঝোই কত সহজ একটা জিনিস। এটা নিয়ে বেশি কথা বললে আবার প্যাস খেয়া যাবা, যেটুক বলছে এইটুক। একজন বলতেছে পড়ার ছলে মেয়েদের ধুয়ে দেওয়া নিনজা টেকনিক। এই ওয়েট, তোমাদের কি মনে আছে আমি শুরু করছিলাম কিন্তু ছেলেদের ধুয়ে দিয়ে? মনে নাই? শোনো, আমি হচ্ছি একটা জিনিস বিলিভ করি, এভরিথিং ইজ ফেয়ার ইন কি এল, এলতে কি লার্নিং। কে কি ভাবছিল আমি জানি না, তোমাদের ডার্টি মাইন্ড, হেটিং মাইন্ড, এভরিথিং ইজ ফেয়ার ইজ এলতে লার্নিং। সো পড়ার স্বার্থে ছেলেদের দরকার হলে ছেলেদের ইয়া করা হবে, হিউমিলিয়েট করা হবে। মেয়েদের দরকার হলে মেয়েদের হিউমিলিয়েট করা হবে, দরকার হলে আমি নিজেকে হিউমিলিয়েট করে হলেও তোমাদের পড়া শেখাবো। লাস্ট লেকচারে আমি নিজেকে হিউমিলিয়েট করে একটা পড়া শিখাইছিলাম, সে কোন ব্যাচে আমার মনে নাই, বাট শিখাইছিলাম। আচ্ছা, বর্ণান্ধতার ব্যাপারটা সেম রে ভাই। বর্ণান্ধতার খালি এইচ এর জায়গায় কি হয়ে যাবে? সি। এই বাকি সব সেম। যেমন এক্স ওয়াই ভালো ছেলে, কিন্তু এক্স সি ওয়াই বর্ণান্ধ, কারণ তার উপর অভিশপ্ত মেয়ে ভর করছে, একটা ভর করছে, শেষ, লাইফ শেষ। বর্ণান্ধ ছেলে, আহারে জীবন। আর এক্স এক্স স্বাভাবিক মেয়ে, আল্লাহ তোরে ভালো রাখুক বোন। এক্স সি এক্স, এই মেয়েটা কেমন? সে ভালো, আল্লাহ ওদের সুখে রাখুক। আমাদেরকে খালি কষ্ট রাখছে। আমাদের দেখো একটা এক্স সি আসছে, তাতে বর্ণান্ধ হয়ে গেছি। হে আল্লাহ। আর তার একটা এক্স সি আছে, তাও সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কেউ বলতে পারবে না এমএ যে কি বর্ণান্ধ তার বাহক, কারণ বাইরে থেকে সে কি স্বাভাবিক, কিন্তু তলে তলে কি টেম্পু চলে, তলে তলে ঝামেলা আছে। স্বাভাবিক কিন্তু বাহক, কিন্তু বাহ্যিক ভাবে কোনো দিন বুঝতে পারবা না এটা যে বাহক মেয়ে। তুমি স্বাভাবিক তো এই মেয়েটার বিয়েও করে ফেলবা, এরকম ঘটনাই ঘটে। পরে কষ্ট পায় পরবর্তী প্রজন্ম, সন্তান সন্ততি। যাই হোক, আর এই যে এই মেয়েটা, দ্য রিয়েল কালপ্রিট, বর্ণান্ধ। এবং একটা সিম্পল থিওরি বলে দিই, এই মেয়েকে বিয়ে করলে বংশের সব প্রদীপ নিভে যাবে। বর্ণান্ধ মেয়ে বিয়ে করা মানে কি? মেয়ের তো যে কোনো একটা এক্স এর সাথে তোমার মিলন হবেই। সিম্পল হিসাব, একটা এক্স এর সাথে তোমার মিলন হবে, তার মানে তোমার একটা করে এক্সি আসতেছে। আর তোমার যদি পোলার ক্ষেত্রে একটা এক্সি আসে, তাইলে বংশের প্রতীক নিভে গেল। সুতরাং তোমার ওয়াই, তোমার পোলা, তুমি ছেলে মানুষ তো, তোমার ওয়াই এই মেয়ের যেই এক্সির সাথে মিলিত হোক, দুইটাই তো ভেজাইলা, বংশের প্রতীক যাবে নিবে, যে এটার সাথে মিলুক কোনো লাভ নাই, কোন দিক পালাইবা তুমি? এই যে এক্সি ওয়াই, বংশের প্রতীক গেল নিবে, সব পোলা কি বর্ণান্ধ, একটা ভালো হবে না। ঠিক আছে, তাহলে বুঝছো না কত সহজে জেনেটিক্স বুঝা গেল? জিনিসটা মজার না? কত সহজ ফর্মুলা দিয়ে দিলাম, বর্ণান্ধ মেয়ে বিয়ে করলে সব ছেলে বর্ণান্ধ হবে, সহজ ফর্মুলা। বাকিটা এরকম হিসাব করে বের করে ফেলবে কখন কি হবে না হবে। এখন একজন জিজ্ঞেস করতেছে ভাই বাহক কিনা বুঝবো কিভাবে? আমি কি বলছি ভাই, এই যে বাহক মেয়ে, এইটারে বুঝার কোনো উপায়ই নাই, কোনো উপায় নাই। আর বর্ণান্ধ মেয়ে, সেটারও বুঝার উপায় নাই, মেয়ে যদি না বলে। মেয়ে যদি না বলে হ্যাঁ আমি তো লাল সবুজ বুঝতে পারতেছি,
এই জন্য যেটা করতে হবে, অ্যারেঞ্জ ম্যারেজে যাওয়া যাবে না। অ্যারেঞ্জ ম্যারেজে গেলে কি হবে, ও মা বাবার সামনে আর কি জিগায় বা কি বুঝবা। একটা রিলেশনে গেলে মেয়ের নিয়ে, শোনো, রিলেশনে গেলেই তোমরা যেই কাজটা করবে ছেলেরা, লাল সবুজ শাড়ি লাল সবুজ সব কিনে দিবা, লাল সবুজের দোকানে নিয়ে যাবা, তখন খেলাটা শুরু হবে। যদি চিনতে পারে ওকে, চিনতে পারে কিনতে পারে ওকে, যদি চিনতে পারে না পারে কিনতে না পারে, তাইলে বুঝবা না না ভেজাল আছে। তাহলে কারো প্রপোজ করার আগে লাল সবুজ শাড়ি কিনা দিবা। এই মেয়েরা তো এবার খুশি, যাক ভাইয়ারও ছিল একটা লাল সবুজ শাড়ি পাবো নাকি। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। দেখো হচ্ছে, যাই হোক একটু, এখন দেখো, এখন একটা কথা আছে যে তোমরা এই বর্ণান্ধতা বা হিমোফিলিয়া মেয়ে এগুলো আসলে লাখে একটা হয়, এগুলো নিয়ে তো প্যারা নিয়ে লাভ নাই। ঠিক আছে, দেখো তাইলে আমি আজকে তোমাদের জীবন ঘনিষ্ঠ কতগুলা দিয়ে দিলাম, ইনফো দিয়ে দিলাম, এগুলো তোমরা তোমাদের মা বাবা ভাই বোনকে শেয়ার করবা, এই যে রিলেশনের গুরুত্ব। আর মেয়েরাও তাদের বয়ফ্রেন্ডের বুঝাবা যে দেখো আমাকে শাড়ি কিনে দেওয়ার গুরুত্ব, লাল সবুজ শাড়ি কিনে দেওয়ার গুরুত্ব। হ্যাঁ, বুঝছো? যেসব মেয়েরা এখনো বয়ফ্রেন্ড থেকে শাড়ি পাও নাই, তারা বয়ফ্রেন্ডের এই বুঝটা দিবা, দিয়ে শাড়ি নিয়ে নিবা। আর যেসব ছেলে মেয়েরা রিলেশনে পারমিশন পাও নাই, তারা এটা বুঝ দিয়া রিলেশনে পারমিশন নিয়ে নিবা। ঠিক আছে? আর কোনো কথা আছে? আচ্ছা, আর শোনো, ব্লাড গ্রুপিং নিয়ে কোনো কথা নাই, ব্লাড গ্রুপিং এর আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার, এটাই কথা। এখানে আহ, এই বাকি যে কথা ইনফরমেশন আছে এটা আমরা পরের স্লাইডে দেখবো। এই যে ব্লাড গ্রুপ কয়টা, সাইডটা, এ বি, এ বি ও, এগুলো এমনি আমরা পারি। অ্যান্টিজেনের সাথে অ্যান্টিজেন হবে কি ব্লাড গ্রুপের মতো একদম সেম, অ্যান্টিজেন হবে সেম, এইটাই ট্রিক্স, আর কিছু না, অ্যান্টিজেন হবে সেম। তাহলে এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন, বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন, এ বি ব্লাড গ্রুপে এ ও বি অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি হবে কি উল্টা, অ্যান্টিবডি হবে উল্টা। তাহলে এ ব্লাড গ্রুপে বি অ্যান্টিবডি, বি ব্লাড গ্রুপে এ অ্যান্টিবডি। আর যার এ বি দুইটাই আছে অ্যান্টিজেন, তার কোনোটি কি থাকবে না, কারণ উল্টা, তাহলে নাই, থাকবে না। আর ওর ব্যাপারে বলি, ও আসলে কি, আমি তোমাদের বলছিলাম না, ল্যাটিনে শূন্যকে ও দ্বারা প্রকাশ করা হয়। তার মানে ও ব্লাড গ্রুপ, অ্যান্টিজেন কি ও বা শূন্য, ও বা কি অ্যান্টিজেন শূন্য, মানে নাই, কোন অ্যান্টিজেন নাই। তাহলে অ্যান্টিবডি কি হবে, উল্টা হবে, মানে কি উভয়ই থাকবে। বুঝছো জিনিসটা কত সহজ? আর শোনো ভাই, যাদেরকে রক্ত দান করে করতে পারে না, এটা সম্পূর্ণ ভুয়া জিনিস। কখনোই তুমি শুনছো যে একজন এ এ পজিটিভ রক্ত ও পজিটিভের রক্ত নিছে, দিবে? এগুলো আদিকালের পড়া, এগুলো ভুলা যাও, কোনো প্র্যাকটিক্যাল ইউজ নাই। ও ব্লাড গ্রুপ শুধু ও ব্লাড গ্রুপে দিবে, ও পজিটিভ শুধু ও পজিটিভে দিবে, ও নেগেটিভ শুধু ও নেগেটিভকে দিবে। ইনফ্যাক্ট একই ব্লাড গ্রুপের মধ্যে ও পজিটিভ ও নেগেটিভকে দিতে পারবে না। এগুলো ভুয়া কথা, এগুলো কোনো প্র্যাকটিক্যাল কি ভ্যালু বা ইউজ নাই। লিভ ইট। এই পড়াটা মানে আমি এখনো জানি না আমার, মানে জানি না এগুলো সুপারভাইজার কারা, যে কে কাকে ব্লাড দিতে পারবে না দিতে পারবে, এই জাতীয় ভুল ইনফরমেশন এখনো বইয়ে কেন আছে? জীবনে শুনছো বি ব্লাড গ্রুপে এ দিছে? বা এই যে কথায় বলে এ হচ্ছে এ বি সর্বজনীন গ্রহীতা, দেখো এ বি সবার রক্ত নিতে পারে, কোনোদিন শুনছো এ বি ব্লাড গ্রুপ এ বি, এ বি ও সবার ব্লাড নিছে? নাই, নাই তো। আবার বলছে কি ও নাকি সবারই দিতে পারবে, ও নাকি সবারই দিতে পারবে। তাইলে ব্লাড নিয়ে এত দৌড়াদৌড়ি কেন, এত ব্লাড ব্যাংক কেন, আমাকে বলো। ঠিক আছে, এগুলা 100% ভুলভাল ইনফরমেশন। আর এই যে ডান পাশের ইনফরমেশন পার্সেন্ট দিয়ে বোঝাচ্ছে কোন ব্লাড গ্রুপ কত পার্সেন্ট পাওয়া যায়। তাহলে সবচেয়ে বেশি কমন ব্লাড গ্রুপ কোনটা? বি পজিটিভ, 35%। এবার আসো আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর মানে আমরা এতক্ষণ দেখছি এ বি, এ বি ও, পজিটিভ নেগেটিভের ব্যাপারটা দেখি নাই। সিম্পলি আমরা জানি এ আবার দুই রকম, কি এ পজিটিভ, এ নেগেটিভ। বি দুই রকম, বি পজিটিভ, বি নেগেটিভ। এবার প্রত্যেকটাই পজিটিভ নেগেটিভ দুই রকম। তো পজিটিভ নেগেটিভিটি কি, কারো ক্ষেত্রে যদি আরএইচ ফ্যাক্টর থাকে, দেখো এখানে খালি আমাদের লাগবে এটা, আরএইচ ফ্যাক্টর বিশিষ্ট যাদের আছে, মানে আরএইচ ফ্যাক্টর যাদের আছে তারা পজিটিভ। মানে সাপোজ এ পজিটিভ, এক্সাম্পল দিলাম, এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, এ বি পজিটিভ, এরা হচ্ছে আরএইচ পজিটিভ, কারণ এদের আরএইচ ফ্যাক্টর আছে।
আর যাদের আরএইচ ফ্যাক্টর বিহীন মানে নাই, তারা নেগেটিভ। যেমন এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, এ বি নেগেটিভ। ঠিক আছে? তাহলে আমরা পাইলাম যে নেগেটিভ ব্লাড গ্রুপে আরএইচ ফ্যাক্টর থাকে না, আমাদের এটাই জানতে হবে। আর একটা জিনিস জানবো, পজিটিভ নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য দায়ী জিন। জিনকে আমরা জানি লেটার দিয়ে প্রকাশ করা হয়। তো মনে রাখবা, কেবলমাত্র স্মল সি, স্মল ডি, স্মল ই হলেই ব্লাড গ্রুপ নেগেটিভ হবে, এটাই। অর্থাৎ স্মল সি, স্মল ডি, স্মল ই হইলে মানে দুর্বল জিন থাকলে আরএইচ ফ্যাক্টর শরীরে তৈরি হবে না, তাহলে ব্লাড গ্রুপ কি হবে? নেগেটিভ। ঠিক আছে? এটাই। আর বাকি যাই থাকুক সব পজিটিভ, বাকি যাই থাকুক সব কি পজিটিভ। নেগেটিভ হওয়ার একটাই শর্ত, স্মল সি ক্রোমোজোমটা কেমন হবে? স্মল সি, স্মল ডি, স্মল ই। আচ্ছা, আর এরপরে এইটা একটা ভুয়া জিনিস, এই ছক। এই ছক কই থেকে তুলে দেওয়া হয়েছে আমি জানি না, এটা ভুয়া জিনিস। কে কারে রক্ত দিতে পারবে না দিতে পারবে এগুলার কোনো এক্সিস্টেন্স নাই। সিম্পল কথায় ভাই, এ পজিটিভ যেখানে এ নেগেটিভে ব্লাড দিতে পারে না, সেখানে তুমি কেমনে এক্সপেক্ট করো যে এ ব্লাড গ্রুপে বি বা এ সব ও সবাই রক্ত দিয়ে যাবে? এগুলা ভুয়া কথা, এগুলা বিশ্বাস করবে না। লিভ দিস। আচ্ছা, আরএস ফ্যাক্টর জনিত জটিলতা, আসো পরীক্ষার আসার মতো একটা জিনিস আসছে আবার। আমি মনে আছে শুরুতে একটা জিনিসে ভিবি দুইটা স্লাইডকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিছিলাম, এখন আবার আরো এই স্লাইডটাকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম। মনে করো তোমার এই তিনটা স্লাইড থেকে এক্সামে আসার পসিবিলিটি 99%, বাকি সবকিছু মিলায় 1%। ওই দুইটা স্লাইড তো মনে আছে নাকি? যাক, রক্ত সঞ্চালনের জটিলতা নিয়ে বলি। মনে করো তোমার ব্লাড গ্রুপ, ও এখানে একটা জিনিস বলি। আচ্ছা ধরো তোমরা কিছু কথা বলো না, এই আদনান ভাই খুব পজিটিভ একজন ব্যক্তি, মানে কি উনি খুব ভালো ভালো কথা বলে, উনি একজন ভালো ব্যক্তি। ঠিক আছে? তাহলে পজিটিভ মানে কি? ভালো, এটা মনে রাখবা। আবার মনে করো মিয়া খলিফা খুব খারাপ একজন ব্যক্তি, মানে কি? নেগেটিভ, মানে কি? খারাপ বা নেগেটিভ ব্যক্তি। আচ্ছা মিয়া খলিফা বাদ দাও, মনে করো তোমার শত্রু, তুমি সবাই কি বলবা? আমার শত্রু একটা নেগেটিভ মেন্টালিটির লোক, খারাপ লোক, বদ লোক। তাহলে নেগেটিভ মানে খারাপ, পজিটিভ মানে ভালো, এটা মনে রাখবা। আমার ব্লাড গ্রুপ কিন্তু পজিটিভ, তো আমি এমনিও ভালো, রক্তগত ভাবে আমি ভালো। তাহলে আমরা ওই যে কথায় কথায় বলি অমুক ব্যক্তি খুব ভালো লোক, পজিটিভ লোক, না পজিটিভ লোক মানে ভালো বুঝাই। আমরা কথায় কথায় বলি তমুক আমার শত্রু, ও খুব নেগেটিভ একটা মানুষ, খুবই নেগেটিভ, এর মতো নেগেটিভ মানুষের সাথে লাইফস্টাইল লাইফ লিড করা যায় না, মানে কি? খারাপ লোক। তাহলে আমরা কি শিখলাম? পজিটিভ মানে ভালো, নেগেটিভ মানে খারাপ। শোনো, আবার কেউ কেউ সিরিয়াসলি নিও না যে পজিটিভ ব্লাড গ্রুপ ভালো নেগেটিভ খারাপ, এরকম কিছু না, এটা পড়া মনে রাখার জন্য বলতেছি। কি মনে রাখবো দেখো, আমাদের এক্সামে কোশ্চেন কি আসবে অলরেডি আমরা জানি কি আসবে। পজিটিভ নেগেটিভকে দিতে পারবে কিনা এটা আসে, অথবা নেগেটিভ পজিটিভকে দিতে পারবে কিনা এটা আসে, মানে কে কাকে দিতে পারবে পারবে না এটাই আসে পরীক্ষায়, তাই না? তো এটা আমরা কি মনে রাখবো দেখো। আচ্ছা একটা জিনিস থিঙ্ক করো, পজিটিভ মানে কি? ভালো লোক। এখন মনে করো একজন ভালো লোক যাচ্ছে, তারে মানে একজন পজিটিভ লোক যাচ্ছে, পজিটিভকে কেউ যদি নেগেটিভ বা একটা খারাপ গালি দিল, তাহলে পজিটিভ লোককে নেগেটিভ কিছু দিল মানে খারাপ একটা গালি দিল, তাহলে পজিটিভ বা ভালো লোক কি করবে? উল্টা গালি দিবে নাকি শান্ত থাকবে? অবশ্যই শান্ত থাকবে, তাই সেজন্যই তো সে পজিটিভ। তার মানে কি, পজিটিভ ব্যক্তি বা ভালো লোককে তুমি যতই নেগেটিভ বা খারাপ কিছু দাও, সে কোনো রিয়াক্ট করবে না, সে শান্তশিষ্টভাবে হেঁটে চলে যাবে। সে এমন একটা ভাব করবে সে কিছু শুনে নাই। তার মানে একজন পজিটিভ বা ভালো ব্যক্তিকে নেগেটিভ কিছু দিলে কোনো সমস্যা হবে না, কোনো ভেজাল হবে না, মারামারি হবে না।
যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলছো, এটা দিয়ে আমি আসলে খুব মজার একটা সমস্যা সলভ করে দিছি। এর মানে পজিটিভকে নেগেটিভ ব্লাড দিলে সমস্যা হবে না। যেরকম পজিটিভ লোককে নেগেটিভ বা খারাপ কথা বললে কোনো সমস্যা হবে না, সে সমস্যা সৃষ্টি করবে না। বুঝা গেছে ব্যাপারটা? এই এবার উল্টাটা চিন্তা করো, রাস্তা দিয়ে একটা চোর হেঁটে যাচ্ছে, একটা দুর্নীতি বা সাইরা হেঁটে যাচ্ছে, তাহলে একটা চোর মানে কি নেগেটিভ লোক, তাহলে একটা চোর হ্যাঁ নেগেটিভ লোক বা খারাপ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারে হঠাৎ করে আদনান ভাইয়ের সাথে দেখা হইলো বা তোমার সাথেই দেখা হলো, পজিটিভ একজন ব্যক্তির সাথে দেখা হলো, ভালো লোকের সাথে দেখা হলো, তো ভালো লোক পজিটিভ লোক নেগেটিভ রে দিল একটা ভালো উপদেশ যে ভাই চুরিদারি ছাইরা দাও, তোর নেগেটিভ লোক বা খারাপ লোক কি করবে, এই আমি চুরি করি তোর বাপের কিরে, মারতেও আসতে পারে। তার মানে কি সমস্যা হবে। অর্থাৎ তুমি নেগেটিভ ব্যক্তিকে মানে নেগেটিভ ব্লাড গ্রুপকে পজিটিভ বা ভালো কথা বলতে পারবে না, বললেই সে রিয়াক্ট করবে। ক্লিয়ার না ভেজাল আছে? এবার বলো এটা ক্লিয়ার? মানে এটা তুমি বুঝতেছো না যে পরীক্ষা কত বড় হেল্প হলো, কারে কি দিলে সমস্যা হবে, সমস্যা হবে না, সমস্যা নাই। ভেরি গুড, হয়ে গেল, সমস্যা সলভ। এখন আসো মা বাবার মানে বাবা পজিটিভ, আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। ব্রেক চাচ্ছে অনেকে, আর একটু পরে ব্রেক দিব, দাঁড়াও আর 5 মিনিটের মধ্যে চ্যাপ্টার শেষ। দেখো আরেকটা প্রবলেম আমাদের এক্সামে আসে, বাবা পজিটিভ মা নেগেটিভ, মা নেগেটিভ বাবা পজিটিভ, কোনটা সমস্যা? দেখো আমি তোমাদের এইটা অন্যভাবে বলি, এটা আরো সিম্পলি ওয়েতে থিঙ্ক করো। আচ্ছা ধরো একজন বাবা, সে খুব খারাপ, চুরি করে, চুরি তো ঘরে করে না বাইরে করে, আর সন্তানরা কার সাথে সময় কাটায়, মায়ের সাথে, তাহলে বাবা বাইরে চুরি করুক দুর্নীতি করুক তার প্রভাব কি আসলে সন্তানের উপর পড়ে? পড়ে না। তার মানে বাবা পজিটিভ নেগেটিভ ইট ডাজেন্ট ম্যাটার। সুতরাং বাবা পজিটিভ, এটা মনে করো, সরি ধরো বাবা চোরও যদি হয়, বাবা যদি নেগেটিভ মানে বাবা ধরো চোর, কিন্তু মা খুব ভালো নামাজ পড়ে, পজিটিভ, মা পজিটিভ, তাইলে সন্তানের সম্পর্ক আসলে সন্তানের সময় কাটে কার সাথে, মায়ের সাথে, তাহলে সন্তানের কোনো সমস্যা হবে না। তাহলে এটাই আমরা শিখলাম, বাবা পজিটিভ বাবা নেগেটিভ মা পজিটিভ হলে সমস্যা হবে না, সমস্যা হবে না, ব্যাস শেষ। আর যদি উল্টাটা হয়, বাবা ভালো মানুষ ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তো মসজিদে বা ম্যাক্সিমাম টাইম বাইরে কাটায়, কিন্তু মা হচ্ছে সারাদিন, সরি টু সে, মনে করো মা নেগেটিভ, খারাপ, খারাপ কাজ করে বেড়ায়, নামাজ কালাম পড়ে না, মানুষের সাথে ঝগড়া করে, সন্তান কার সাথে থাকে বলো, মায়ের সাথে, তাহলে এই যে মায়ের নেগেটিভিটির প্রভাব পড়বে সন্তানের উপর, তার মানে মা নেগেটিভ হলে কি হবে, সমস্যা হবে। অর্থাৎ মা নেগেটিভ বাবা পজিটিভ হলে সমস্যা হবে। বোঝা গেছে? তাহলে কোন কোন কেসে কোনটা সমস্যা হবে এটা আমরা বুঝলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ক্লিয়ার তো আশা করি ইনশাল্লাহ। সো আর কোনো কথা নাই। নিচের কোন সংমিশ্রণটি ব্লাড গ্রুপিং এর জন্য নেগেটিভের জন্য দায়ী এটা আমরা জানি। কি ব্যাপার কি দেখি, নেগেটিভের জন্য কোনটা দায়ী, দেখি কারা কারা বুদ্ধিমান। ওয়াও, অ্যামেজিং, 97%, এই 95, 94% পজিটিভ মানে সঠিক আনসার দিছো, গুড। এই যে বলছিলাম নেগেটিভ ব্লাড গ্রুপ হবে অনলি মাত্র স্মল সি ডি আসলে, বাকি সব পজিটিভ। বিজ্ঞান শোনো, বিবর্তনের মতবাদে এখানে কিছুই নাই, আর বিবর্তনে খালি মনে রাখবা, বিবর্তন এই বিজ্ঞানীদের নাম দরকার নাই, বিবর্তনের জনককে আমরা সবাই ডারউইন ডারউইন করি, আসলে ডারউইন না, বিবর্তনের জনক হচ্ছে এম্পেডোক্লিস, এই ভুলটা সবাই করে, ডারউইন দাগায়, বিবর্তনের জনক আসলে এম্পেডোক্লিস। তাহলে বিবর্তনের জনককে এম্পেডোক্লিস, ঠিক আছে, এটাই।
এখন আসো বিবর্তনের সূত্র। ভাই একটা কথা বলি, বিবর্তনের সূত্র এগুলা কি বলছে দেখো। বৃদ্ধি, পরিবেশের প্রভাব, ব্যবহার, অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এর মানে কি আমি তোমাদের সিম্পলি বিবর্তন ব্যাখ্যা করে দেই। বিবর্তন ব্যাখ্যা হচ্ছে এরকম যে একটা গাধা, ওরা এভাবেই বলছে, একটা গাধা যখন ঘাস খাচ্ছিল, সে ঘাস খাইতো আর ভাবতো, ইস আমার গলা যদি উঁচু হইতো তাহলে তো আমি কাঁঠাল গাছের পাতা খাইতে পারতাম। গাধা এটা ভাবতো, এই ভাবতে ভাবতে গাধার গলা লম্বা হয়ে গাধা হয়ে গেছে জিরাফ। এটা বলছে কোন গাধায়? ওই যে এম্পেডোক্লিস, ডারউইন, এসব গাধায়। বুঝতে পারছো? সম্ভব? তাইলে ভাই এখন আর কেন এটা হয় না? আবার বিবর্তনে আরেকটা থিওরি শুনো। তোমরা তো জানো মেবি যে মাছ বা সরীসৃপ এগুলা থেকে পাখি আসছে, পাখি তৈরি হয়েছে। ব্যাপারটা কি দাঁড়াইলো? কুমির বা মাছ, ধরো মাছ পানিতে সাঁতার কাটতেছে আর আসমানের দিকে চায় ভাবতেছে, ইস কত সুন্দর আসমান, আমার যদি ডানা থাকতো আমি তো উড়তে পারতাম। এই ভাবতে ভাবতে মাছ হয়ে গেল পাখি। আরে ভাই এটা তো কুসংস্কারের চেয়ে বড় কুসংস্কার, এগুলা বলা আর বিশ্বাস করা, সেগুলো নাকি বৈজ্ঞানিক মতবাদ আমাদের বইয়ে পড়ানো হচ্ছে। সো স্যাড। এগুলোই বিবর্তন, হ্যাঁ। সো এই যে বলো জীবন সংগ্রাম, মানে কেউ পরিবেশের প্রভাবে, ঠিক আছে, নতুন প্রজাতির উদ্ভব হয়, এগুলাই। এগুলা নতুন কিছু না, ঠিক আছে। তারপর নিষ্ক্রিয় অঙ্গ, আমাদের চোখের কোনায় উপপল্লব, এটা আসলে দেখা যায় না, খুবই ছোট, নিষ্ক্রিয়তা, এটা দেখা যাবে না। পিনিয়াল গ্রন্থি মাথার ভেতরে থাকে, এটার কোনো কাজ নাই, এজন্য এটা আমরা দেখতে পাই না। আক্কেল দাঁত উঠে হচ্ছে কত বছর বয়সে? 20 বছর বয়সের পরে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 20 বছর বয়স। তারপরে উঠলে ওটার কোনো কাজ আছে নাই, এজন্য ওটা নিষ্ক্রিয় অঙ্গ। ওটা আসলে আক্কেল না, ওটা বেআক্কেল দাঁত। এত পরে উঠে কেন? যাই হোক, থাইমাস গ্রন্থি গলার দুই পাশে থাকে, থাইরয়েড গ্রন্থির পাশে, এটারও কোনো কাজ নাই, এজন্য আমরা এটা চিনি না। এছাড়া পুরুষের স্তন, এটা তো বুঝোই, পুরুষের স্তনে কোনো গুরুত্ব নেই, কেউ খাইতেও চায় না, বাচ্চারাও খায় না, ঠিক আছে। আর অ্যাপেন্ডিক্স তো একটা রোগ সৃষ্টি করে, এটা তো উপকারী না বরং অপকারী, ঠিক আছে। এবার হচ্ছে রিটেন কোশ্চেন। এই চ্যাপ্টারের এতক্ষণ যা পড়াইছি এগুলা ওয়াইজি রিটেন কোশ্চেন, ঠিক আছে। বাস। এই ওয়েট, লেকচার শেষ না, এখন আমরা ব্রেকে যাব। ব্রেকের পর আসবে কি? সারপ্রাইজ। এই যে মানব জীবনের ধারাবাহিকতা, চ্যাপ্টার 9। 22:25 পর্যন্ত ব্রেক, কারণ এই চ্যাপ্টার শুরু করার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড, আমি জানি। সুতরাং বেশি ব্রেক দেওয়া লাভ নাই। যাও, রেস্ট করে আসো সবাই। একটা জিনিস বুঝলাম, এখন সময় কাটছে না, আমরা সবাই খুব এক্সাইটেড এই চ্যাপ্টারটা শুরুর জন্য, কিন্তু ব্রেক যেন আর কাটছে না। আমার কাছে মনে হয়েছে আমি অনন্তকাল ধরে ব্রেকের জন্য অপেক্ষা করতেছি। বুঝলাম না ব্যাপারটা। এর মধ্যেই বলে নি, তোমাদের অর্ণব চৌধুরী আমার কাছে এই ইমোটা দিছে। কিসের ইমো? কান্নার ইমো। কেন? সে ইমোশনাল হয়ে গেছে। 2 মাস ধরে সে এই চ্যাপ্টার করার জন্য নাকি অপেক্ষা করতেছে, বুঝলাম না কি আছে, কিছুই নাই।
হোসেন দরজা জানলা আটকে রেডি হচ্ছে এই চ্যাপ্টার পড়ার জন্য। বুঝলাম না, মনে হচ্ছে যে ক্লাসের পড়া শুরু হবে না, একটা টুট টুট মুভি শুরু হবে। বুঝলাম না এগুলা কি। এই যে দেখছো, আমি ইমোজি চেঞ্জ করে দিতে পারি, স্যাড হয়ে গেল অ্যাংরি ইমো। তাহলে দেখো আমি খুব ভালো কি ড্রয়িং পারি, দেখছো। যাই হোক, 3:25 বেজে গেছে, আমাদের আর কারো ধৈর্য অপেক্ষা কুলাচ্ছে না, সুতরাং আমরা চলে যাব ক্লাসে। এখন আসো, পুরুষ প্রজনন তন্ত্র। শোনো, এই স্লাইড থেকে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্রের মুখ্য জননাঙ্গ, অর্থাৎ মুখ্য মানে কি, প্রধান। প্রধান জননাঙ্গ কোনটি? অনেকে কিন্তু এটা দাগায়, দেখো, পেনিস বা শিশ্ন বা পুরুষাঙ্গ, মানে যেটা পুরুষের জননাঙ্গ আর কি, মেইন ভাবে সবাই, ওটারে দাগাই দিয়ে আসে। অনেক আছে, প্রচুর। আরে ভাই, না বলে দিল আজকে 70% দাগাই দিয়ে আসতো পেনিস পরীক্ষার হলে। হ্যাঁ, কারণ ওটাই তাদেরকে মেইন জিনিস মনে হয় তাদের কাছে। বুঝো না এই ব্যাপারটা? কিন্তু তোমাকে বুঝতে হবে, গাড়ির বডি ম্যাটার করে না, ইঞ্জিন ম্যাটার করে। কিন্তু আমরা গাড়ি তো ইঞ্জিন দেখে কিনি না, বডি দেখে কিনি। হ্যাঁ, গাড়ির কালার সুন্দর, বডি সুন্দর, দাও এই গাড়িটা দিয়া দাও। তো পেনিসটা হচ্ছে সেই গাড়ির বডি, কিন্তু ইঞ্জিন হচ্ছে শুক্রাশয়। গাড়ির ইঞ্জিনকে শুক্রাশয়, ঠিক আছে? কারণ একটা জিনিস হচ্ছে, তোমার যদি শুক্রাশয় বা ইঞ্জিন না থাকে গাড়ি তো চলবে না। শুক্রাশয় থেকে যদি শুক্রাণু উৎপন্ন না হয়, শুক্রাণু নামক তরল না আসে, তাহলে বলো এই পেনিস দিয়ে কি করবে? তাহলে এখানে মেইন ইঞ্জিন কে? শুক্রাশয়। কে? শুক্রাশয়। তাহলে আমরা বুঝলাম মুখ্য বা প্রধান জননাঙ্গ শুক্রাশয়। ঠিক আছে, ব্যাস, এটাই। তো আরেকটা কথা বলো তো, তাহলে স্ত্রী প্রজনন তন্ত্রের মুখ্য জননাঙ্গ কোনটি? ডিম্বাশয়, গুড। একই কথা ভাই। তোমরা যেটাকে মেইন জননাঙ্গ ভাবতেছো, ওটা বড় হোক ছোট হোক, ইট ডাজন্ট ম্যাটার। যদি ভেতরে ইঞ্জিন ঠিক না থাকে, ডিম্বাশয় ডিম্বাণু উৎপন্ন না হয়, রসালো তরল না হয়, তাহলে তো লাভ নাই। সুতরাং প্রধান জননাঙ্গ ডিম্বাশয়। ঠিক আছে, এদিকে শুক্রাশয়, ওইদিকে ডিম্বাশয়। ওগুলো হচ্ছে বডি, ইঞ্জিনের বডি। এই পেনিস, ভ্যাজাইনা, যোনি, এগুলো বডি, এগুলা কিছুই না। আচ্ছা, এখান থেকে মেইনলি এটা, বাকিগুলা চিত্র দেখে একবার দেখে নিবা। এগুলা চিত্র তোমরা খুব ভালো দেখো, আমি জানি, অনেকে ভিডিও সহ দেখো। এখন আসো, এখানে আরেকটা জিনিস আছে, জনন গ্রন্থি। পুরুষ জনন গ্রন্থি কারা, এটা পরীক্ষায় আসে। পুরুষ জনন গ্রন্থি কারা? খুবই আসে। দেখো নামগুলো একটু বিদঘুটে মনে হচ্ছে, তাই না? কি কি? প্রস্টেট, আর কি? বাল্বইউরেথ্রাল। প্রস্টেট আর বাল্বইউরেথ্রাল, এরা হচ্ছে পুরুষ জননাঙ্গর গ্রন্থি। এখন এটাই মনে রাখবা। এরা আসলে কি জানো? শুক্রাশয় থেকে তো তোমার শুক্রাণু বেরোয়। ছেলেদের যে সিমেন বা বীর্য বেরোয়, সেই বীর্যে আসলে শুধু শুক্রাণু থাকে না, এর সাথে কিছু কি থাকে? পিচ্ছিল তরল। দেখো, শুক্রাণু তো শুধু কোষ, কিন্তু বীর্যটা কি হয়? পিচ্ছিল তরল। তার মানে এর সাথে কি পিচ্ছিল আঠালো কোনো তরল বেরোয়। সেই পিচ্ছিল আঠালো তরলের যোগানদাতা হচ্ছে এই দুইটা গ্রন্থি, দেখো, ক আর খ, এই দুইটা গ্রন্থি। যেটা ছাড়া আসলে কাজটা কি, নিরানন্দ হয়ে যাইতো এই পিচ্ছিল তরলটা বাদে। ঠিক আছে, গাড়ি চালানোর সময় আনন্দটা কমে যেত, এটা হচ্ছে লুব্রিক্যান্ট। গাড়িতেও কিন্তু লুব্রিক্যান্ট লাগে, ইঞ্জিন যেন স্মুথ ভাবে চলে, নাহলে তো ইঞ্জিন ক্ষয় হয়ে যাবে। গাড়িতে দেয় না ইঞ্জিন অয়েল, লুব্রিক্যান্ট? এটা হচ্ছে সেই লুব্রিক্যান্ট। জনন গ্রন্থি দুইটা কি কি? প্রোস্টেট আর বাল্বোইরেথ্রাল। তাহলে আমরা কি মনে রাখতে পারি? মনে রাখতে পারি হচ্ছে, বাপ হওয়ার জন্য যে দুইটা গ্রন্থি লাগে, কারণ গাড়ি না চালাইতে পারলে তো বাপ হইতে পারবে না। সুতরাং গাড়ি চালানোর জন্য যে দুইটা গ্রন্থি লাগে, সেই দুইটা গ্রন্থি হচ্ছে বাপ গ্রন্থি। কারণ এই দুইটা গ্রন্থি ঠিক থাকলে তুমি কি বাপ হইতে পারবা। আমি বলছো ভাই এখন আবার বাপ
টাইন আনলেন কেন? কারণ বয়াকার, বাতে বাল্বো ইউরেথ্রাল, পথে প্রোস্টেট। তোমাদের যেন নামটার ভুল না হয়। তাহলে কি মনে রাখবা? ছেলেদের বাপ গ্রন্থি ছাড়া ছেলেরা বাপ হইতে পারবে না। বাপ মানে বাতে বাল্বো ইউরেথ্রাল, পথে প্রোস্টেট। আর এটা পরীক্ষায়ও আসে। ঠিক আছে, এবার বলো জিনিসটা কেমন লাগলো? মুখস্থ হয়েছে কিনা? 100% আসতে হবে। তাহলে এটাই মনে রাখবা, বাপ গ্রন্থি ছাড়া ছাড়া ছেলেরা বাপ হইতে পারবে না। বাপ মানে বাতে বাল্বোইরেথ্রাল, পথে প্রস্টেট। একেবারে মুখস্থ নাকি? ঠিক আছে, আর কোনো কথা নাই। নেক্সট। এই এরপরে শুক্রাশয়ের ওজনটা একটু দেখবে। শুক্রাশয় তো চিনোই, ছেলেদের অন্ডকোষ নামে আমরা যেটাকে চিনি। এটার ওজন 10 থেকে মাত্র 12 গ্রাম। ঠিক আছে, আর এর মধ্যে কিছু সূক্ষ্ম স দিয়ে মনে রাখবা। সূক্ষ্ম নালিকার নাম সেমিনিফেরাস নালিকা। এই চিত্রে বুঝবা না, আমি পাশের চিত্রে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বহু আকাঙ্ক্ষিত চিত্র নাকি? তো এখানে সব চেনাবো না, নিজ দায়িত্ব চেনে নেবা। তোমরা চেনো অলরেডি কোনটা কি। আমি খালি যেটুক দরকার ওইটুক দেখাই। দেখো এই যে গোল গোল, এই দুইটা হচ্ছে কি? শুক্রাশয় বা অন্ডকোষ বা বিচি। ঠিক আছে, বিচির মতো দেখতে। তাহলে শুক্রাশয় বা অন্ডকোষ বা বিচি, এই দুইটার ভিতর কি উৎপন্ন হয়? আসল বলছি না, ইঞ্জিন কিন্তু এই দুইটা। ঠিক আছে, এই দুইটা ইঞ্জিন, বাকি সব কি? কিছুই না। তাহলে এই যে ইঞ্জিন দুইটা, এর ভিতর সূক্ষ্ম নালিকা, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা থাকে। সেটার নামই সূক্ষ্মর স দিয়ে মনে রাখবা সেমিনিফেরাস। তাহলে এই যে সূক্ষ্মর স দিয়ে কি মনে রাখবা? সেমিনিফেরাস নালিকা। শুক্রাশয়ের ভেতর, ইঞ্জিনের ভেতর সূক্ষ্ম ইঞ্জিন সেমিনিফেরাস নালিকা থাকে। এটা পরীক্ষা আসে। তাহলে এখানে মনে রাখবা সূক্ষ্ম নালী, সূক্ষ্মর স দিয়ে সেমিনিফেরাস নালী। সূক্ষ্মর স দিয়ে কি মনে রাখবা? সেমিনিফেরাস নালী। এই আর জনন, পুরুষ জনন গ্রন্থির নাম কি শিখেছিলাম? যেটা ছাড়া বাপ হইতে পারবে না। বত বাতে বাল্বো ইউরেথ্রাল, পতে প্রস্টেট। এবং এই দুইটা এতটাই গুরুত্বপূর্ণ, এদের সংখ্যাটাও গুরুত্বপূর্ণ, কে কয়টা থাকে। শোনো, এটা মনে রাখবা। সিরিয়াল আমি কার নাম আগে দিছি? বয়াকার বাপ, বয়াকার। তাহলে বাল্বো ইউরেথ্রাল, এটা সিরিয়াল আগে দিছি কেন? এর টাকা পয়সা বেশি, তার মানে এরা দুইজন, এর 2 টাকা আছে। আর প্রোস্টেটের দাম কয় টাকা? 1 টাকা। এর জন্য এটা সিরিয়ালে পরে দিছি, তার মানে প্রোস্টেট একটা। তাহলে আমি বাপের বকে আগে দিছি, মানে বাল্বোইরেথ্রালের নাম আগে দিছি, কারণ এর সংখ্যা বেশি। সংখ্যায় বেশি, এ শক্তিশালী, এজন্য ওরা আগে দিছি। এভাবেও মনে রাখতে পারো। আর আমি পটা পরে দিছি, কারণ এটার কি শক্তি কম, এর সংখ্যায় মাত্র কয়জন? একজন, মানে দুর্বল, এজন্য এর সিরিয়ালের পেছনে পাঠাই দিছি। ঠিক আছে, আর এটা তো আমরা জানি, স্ত্রী প্রজনন তন্ত্রের মুখ্য জননাঙ্গ কি? ডিম্বাশয়। ওইদিকে শুক্রাশয়, ওইদিকে ডিম্বাশয়, এরা ইঞ্জিন। আর আনুষঙ্গিক জননাঙ্গ আমরা চিত্রে দেখবো। দেখো এই চিত্র, 4টা জননাঙ্গ না? এই যে দেখো, এই হচ্ছে এই যে ডিমের মতো কালার দিয়ে যেটা আঁকা হয়েছে, এটাই ডিম্বাশয়। ইংলিশে লেখা আছে, আমি বাংলা লিখে দিচ্ছি, সমস্যা নাই। এটাই হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় কি উৎপন্ন হবে? এই যে গোল ডিম্বাণু। ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে এই যে নালী দিয়ে সামনে অগ্রসর হবে। কালারটা চেঞ্জ করে নিই। এই যে নালী দিয়ে সামনে অগ্রসর হবে। এই নালীর নামটা কি তাহলে? ডিম্বনালী। কি নালী? ডিম্বনালী। ইংলিশ দরকার নাই, এই ডিম্বনালী। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রে ভাই, এই যে ডিম্বনালী, এই দিয়ে ডিমটা এই যে আসলো এই জায়গায়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমি একটু ব্র্যাকেট দিয়ে মার্ক করি। এই যে ব্র্যাকেটের এই যে পুরো অংশটা, এটা হচ্ছে কি? জরায়ু। এটা হচ্ছে জরায়ু। ব্র্যাকেটের পুরো অংশটা হচ্ছে কি? জরায়ু। এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা জরায়ু। এবং বেবি থাকে এই জরায়ুর ভেতরে। বেবি থাকে কোথায়? জরায়ুর ভেতরে। আর আমি জানি সবাই কি খুঁজতেছো, ছেলেরা, এই সেই জিনিস, ভাগিনা। কি? ভাগিনা। ভাগিনা না, আসলে এটার উচ্চারণ হবে ভ্যা যাই না, বা বাংলায় যোনি বা স্ত্রী জননাঙ্গ। ঠিক আছে, সো যাই হোক, এটা হচ্ছে ভাগিনা বা ভ্যাজাইনা বা যোনি বা স্ত্রী জননাঙ্গ। তো এই আর কি,
এই যে এটা যেরকম চিত্র চাইছিল ওরকম চিত্র তো দেওয়া যাবে না, বুঝো না, এই ব্যাপারটা একটা অফিসিয়াল ব্যাপার আছে, ঠিক আছে? এখন এই হচ্ছে আমাদের স্ত্রী প্রজনন তন্ত্র। কি ভাগিনাকে দেখে হতাশ ছিলাম নাকি অন্য কিছু আশা করছিল? আচ্ছা, এরপর বয়ঃসন্ধি প্রাপ্তি। শোনো, হঠাৎ করে ছেলেদের শারীরিক পরিবর্তন হয়, তাই না? মেয়েদেরও শারীরিক পরিবর্তন হয়। কি শুরু হয়? মেয়েদের হচ্ছে পিরিয়ড বা মিন্স শুরু হয়, স্তন বিকশিত হয়, স্তন বড় হতে থাকে। আর ছেলেদের হচ্ছে কি, ওয়েট ড্রিমস, ভেজা স্বপ্ন হয়, ঠিক আছে? তারপরে ছেলেরা বুঝতে পারে তাদের কিছু একটা ইচ্ছা জাগতেছে। এই যে সময়, সেটা হচ্ছে কি বয়ঃসন্ধি প্রাপ্তি। শারীরিক এবং মানসিক পরিবর্তন শুরু হয়, হ্যাঁ। শারীরিক পরিবর্তনের সাথে মানসিক আকাঙ্ক্ষা শুরু হয়, বিপরীত লিঙ্গের প্রতি কি আকর্ষণ বাড়ে। তারপরে ছেলেদের গালে বা বিভিন্ন জায়গায় লোম গজাতে শুরু করে, ছেলে মেয়ে সবারই। এটাই হচ্ছে কি বয়ঃসন্ধি প্রাপ্তি। এখন আসো, বয়ঃসন্ধি প্রাপ্তির বয়সটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা মনে রাখবা কেমনে, দেখো, ছেলেদের দেখো 13 বছর বয়সে শুরু হয়, 13 থেকে 15, মেয়েদের 12 থেকে 13। মানে কাদের আগে হয়? মেয়েদের। বাইরে ভাই, বুঝছো এবার? এমনি এমনি কি লেডিস ফার্স্ট বলে? এই জিনিসে কিন্তু তারা ফার্স্ট, আসল জায়গায় তারা ফার্স্ট, লেডিস ফার্স্ট। তাইলে দেখছো, আমি পড়ার স্বার্থে কিন্তু মেয়েদের একবার নামাইছিলাম, এখন উপরে তুলে দিলাম, লেডিস ফার্স্ট বানাই দিলাম। যাও, এবার তো আশা করি সবার সব আক্ষেপ মিটে গেছে। আদনান ভাই পড়ার স্বার্থে কি উপরে উঠে আবার নিচেও নামায়, ঠিক আছে, সব করে, সমস্যা নাই। তাহলে কথা ক্লিয়ার না? তাহলে লেডিস ফার্স্ট, তার মানে কাদের আগে আবির্ভূত হয় এই জিনিস? মেয়েদের, ঠিক আছে? ও, সবাই হ্যাপি নাও। এরপর এখন আসো, এখানে একটা শব্দ আছে যে স্তন যখন বড় হয়, সেটাকে কি বলা হয়? থ্যালার্জি। ইংলিশটা দেখো, আমি তোমাদের একটা জিনিস বলবো, স্তন বড় হওয়া, এটাকে যে থ্যালার্জি বলে, এটাও পরীক্ষায় আসে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে মনে রাখবা, শব্দটা কেন তোমরা থ্যালার্জি না পড়ে ইংলিশটা উচ্চারণ করো, কি হয়ে যায়? ইংলিশটা কি পড়া যায়? ঠেলার্জি। কিচি, ঠেলার্জি, ঠেলা, এই যে একটা শব্দ চলে আসছে, ঠেলা। তাহলে এটাই মনে রাখবা, ঠেলা খেয়ে স্তন বিকশিত হয়, সেই পদ্ধতির নাম ঠেলার্জি। কি মনে রাখবা? ঠেলা খেয়ে স্তন বিকশিত হয়, পদ্ধতির নাম ঠেলার্জি। বাস। ক্লিয়ার না ভেজাল আছে এবার? ঠিক আছে, আর কোনো কথা নাই। এই তো। আর বাকিটা পিউবার্চি। আবারও বলছি, এভরিথিং ইজ ফেয়ার ইন কি, এল এল থেকে লার্নিং। সো মনে রাখবে এটা, এভরিথিং ইজ ফেয়ার ইন লার্নিং, ঠিক আছে? এবার আসো আমরা আমাদের পোলে চলে যাই। দেখি পুরুষের দেহে হ্যাঁ, বালবিউরেথ্রাল গ্রন্থি কয়টা আছে পুরুষের দেহে? ভাই একটু পোলটা লঞ্চ করে দেন তো, আমি এখান থেকে এই মুহূর্তে পারতেছি না। পোল কি লঞ্চ হয়েছে? আচ্ছা, সমস্যা নেই, এটা অলরেডি তোমরা অ্যান্সার করে দিছো সবাই, ভেরি গুড, সবাই পারো। ওই যে বালবিউরেথ্রাল গ্রন্থি দুইটা, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, ভেরি গুড, আমি 100% সঠিক অ্যান্সার ধরে নিলাম তোমাদের, ঠিক আছে? যাই হোক, আমরা কোশ্চেন সলভ করা দিয়ে হচ্ছে কথা, ঠিক আছে? রজচক্র কি? রজচক্র হচ্ছে এই যে মেয়েদের, কি বলছিলাম, লেডিস ফার্স্ট কেন বলছিলাম একটু আগে, 12 থেকে 13 বছর বয়সে ছেলেদের আগে মেয়েদের কি শারীরিক পরিবর্তন শুরু হয়, ঠেলা দিয়ে স্তন বড় হয়, মানে ঠেলার্জি। এছাড়াও কি ঘটে? পিরিয়ড বা মিন্স বা বাংলায় মাসিক ঘটে, সেই পদ্ধতিকে আসলে কি বলা হয়? রজচক্র। তাহলে রজচক্র আসলে কি? পিরিয়ড। আর রজচক্রের দুইটা চক্র, একটা ডিম্বাশয়, একটা জরায়ু চক্র। এক্সামের জন্য খালি জরায়ু চক্রটা লাগবে, জরায়ু চক্রের 3টা ধাপ, আর কিছুই না। দেখো পরবর্তী স্লাইডে আমাদের আছে,
এই যে জরায়ু চক্রের 3টা ধাপের পুরো বর্ণনা দেয়া আছে, ঠিক আছে? তো জরায়ু চক্র কি? এটা তো আসলে কি একটা পিরিয়ড বা কি মিন্স বা কি, বাংলায় মাসিক বলে। মাসিক মানে কি বলতো? প্রতি মাসে হয়। মাস কয় দিনে? 28 থেকে 30 দিন। তাহলে গড়ে 28 দিন পর পর মাসিক বলা হয়, এই জন্যই যে মাসে মাসে হয়। গড়ে 28 দিন পর পর জরায়ুর প্রাচীর রক্ত সহ ক্ষরণ হয়, সেটাই কি পিরিয়ড বা মিন্স বা মাসিক বা জরায়ু চক্র বা রজচক্র। আরেক নাম কি? রজচক্র। ব্যাস। এখন এখানে কি হয় ছেলেরা ভালো করে জানে না, ছেলেদের অনেক ইন্টারেস্ট ভাই। শোনো, সিম্পলি জরায়ুর প্রাচীর, শোনো ভাই, এটা ইন্টারেস্টিং জিনিস না, এটা আসলে একটা পেইনফুল জিনিস। মেয়েরা বুঝে, ঠিক আছে? এই সময় প্রচুর রক্তক্ষরণ হয়। মোটামুটি একটা এভারেজ টানা 3-4 দিন। তুমি চিন্তা করো, তোমার পেটের তল পেটের মাঝখানের কোনো অঙ্গ ভেঙে চুরে রক্ত বেরোচ্ছে, তোমার কেমন লাগবে? মেয়েদের এমনই লাগে। সো এই শব্দটা শুনলে ছেলেরা অনেক সময় টিটকারি করো, হাসাহাসি করো, মজা পাও। প্লিজ ডোন্ট ডু দিস। এটা তাদের জন্য অনেক পেইনফুল। তলপেট থেকে রক্ত বেরোয়, তলপেটের জরায়ুর প্রাচীর ভেঙে টানা 3 দিন করে, মিনিমাম আর কি 3 দিন, কারো 7 দিনও হয়, কারো 10 দিনও হয়, রক্ত বেরোয়। এবং তাদের মোটামুটি 13 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত এই পেইনটা প্রতি মাসে একবার করে হয়। দিস ইজ নট এ মানে সামথিং ইন্টারেস্টিং, দিস ইজ সামথিং টু সিম্প্যাথি অ্যান্ড রেসপেক্ট। বুঝা গেছে? একজন জিজ্ঞেসে ব্যথা থাকে কিনা, ছেলেদের উদ্দেশ্যে অবশ্যই বলছি, ভাই তোমার হাতে একটা এখনই একটা হালকা একটা তুমি ব্লেডের পোজ দিয়ে দেখো কেমন লাগে। এখন আমি যদি তোমার পেটের ভিতরে ব্লেড দিয়ে পোজ দিয়ে রক্ত বাইর করি, তাহলে কেমন লাগবে? অমন লাগবে ওদের। আর কিছু কিছু আছে ছেলেরা না জেনে ভাবে, আল্লাহ এই সময় তো তারা বোধহয় খুব মজায় থাকে। ব্যাপারটা এরকম না, ওই সময় পেইন থাকে প্রচন্ড, ঠিক আছে? যাই হোক, আর কিছু বলবো না, অনেকে এটা টলারেট করতে পারতেছে না। এখন আমরা এটা বলে দেবো যে ব্লিডিং পর্যায়ে ক্ষয় হয়, মানে জরায়ুর প্রাচীর ক্ষয় হয়ে পড়ে যায়। ক্ষয় হওয়ার পর কি আবার প্রতি মাসে যেতে হবে? মানে কি ক্ষয়ের পরে আবার কি বৃদ্ধি শুরু হয়। বৃদ্ধি শুরু হতে হতে এক সময় কি প্রচুর হরমোন ক্ষরণ হয়। হরমোন ক্ষরণ শেষ হলে ব্লিডিং আবার শুরু হয়। এটাই, আর কিছু না। তাহলে ব্রিদিং, বৃদ্ধি, ক্ষরণ। তো আমরা এটা মনে রাখতে পারি। বৃক্ষ, কি মনে রাখতে পারি? বৃক্ষ জিনিসটা বৃক্ষের সাথে তুলনীয়। বৃক্ষ দিয়ে ব দিয়ে ব্লিডিং, ব্র দিয়ে বৃদ্ধি, আর ক্ষীয় দিয়ে কি ক্ষরণশীল। এমনি মনে রাখলে তো মনে রাখলো, নাইলে এই বৃক্ষ দিয়ে মনে রাখবা। কারণ নারীরা এই কাজটা, বৃক্ষ জীবন সারা জীবন আগলে রাখে। এই ঘটনার মাধ্যমে মেয়েরা তাদের মাতৃত্বর ক্ষমতাকে ধারণ করে বৃক্ষের মতো। যাই হোক, এটাই। এ সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এফএসএইচ, এলএইচ। এফএসএইচ এর মিনিংটা বইয়ে দেখে নিবা, এলএইচ এর মিনিংটা দেখে নিবা। এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ মানে লুটিনাইজিং হরমোন ক্ষরণ হয়, এখানে এটা লাগবে। আর বৃদ্ধি পর্বে লাগবে ইস্ট্রোজেন বাড়ে, আর ক্ষরণশীল পর্যায়ে প্রজেস্টেরন বাড়ে। ই পি, একটা ইস্ট্রোজেন একটা প্রজেস্টেরন বাড়ে, আমরা এই দুইটার নাম অলরেডি জানি। তাহলে নিচের দুইটাতে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বাড়ে, এটা একটা ইম্পর্টেন্ট, এটা কমন, যেটা বেসিকলি এক্সামে আসে, খালি উপরেরটা, যে এফএসএইচ আর এলএইচ ক্ষরণ হয়, বন্ধ করে দেয় না, বাড়ে বাড়ে। একটু মিস্টেক আছে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ওই চিত্র, এই যে জরায়ুর প্রাচীরে যে ক্ষয়, এখানে ক্ষয় হইলো মানে কি ব্লিডিং, এটা হচ্ছে ব্লিডিং। ব্লিডিং এর পর আবার পুনরায় কি, এই যে জরায়ু প্রাচীর গড়তেছে, দেখছো এই যে পুরুত্ব বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে গ্রাফটা, এটাই বুঝাইছে। তাহলে এখানে কি পর্যায়ে এখন? বৃদ্ধি। এরপরে স্পারমাটোজেনেসিস আর ডিম্বাণু বা ওজেনেসিস, এটা নিয়ে বলি। শোনো, আমরা জানি স্পার্ম মানে কি শুক্রাণু। সুতরাং শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়ার নামে স্পারমাটোজেনেসিস। এটা নিয়ে কোনো ঝামেলা হয় না। শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া স্পারমাটোজেনেসিস, এটা নিয়ে কোনোই ঝামেলা হয় না, কারণ আমরা জানি শুক্রাণু মানে স্পার্ম,
ঝামেলা হয় হচ্ছে ডিম্বাণু সৃষ্টি দিয়ে। খালি এটাই মনে রাখবা, ডিম্বাণু সৃষ্টির সময় মেয়েরা কি করে? উহ আহ করে, খালি উহ উহ করে, এটা মনে রাখলে হবে। দেখবা মেয়েরা এমনি কথায় কথায় উ করে চিৎকার দেয়, উ দেয়, হাসে না উ আ করে আল্লাহ জানে। যাই হোক, এই যে উ করে চিৎকার দেয়, এই উ দিয়ে মনে রাখবা উ জেনেসিস, উ জেনেসিস, বাস, উ জেনেসিস। তাহলে ডিম্বাণু সৃষ্টি মানে উ জেনেসিস, মেয়েরা মানে উ আ উ, তাহলে ডিম্বাণু সৃষ্টি হচ্ছে উ জেনেসিস পদ্ধতি। ঠিক আছে, এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স, আর কিছু না। আর এখানে কি হয় শোনো, ওই ছেলেদের প্রথমে দেখো, প্রথমে গনিয়া তৈরি হয়, কি গনিয়া? স্পারমাটোগনিয়া, এরপরে সাইট, স্পারমাটোসাইট, এরপরে টিট, স্পারমাটিড, শেষ, তিনটা ধাপ। তাহলে একটা পাশ মনে রাখো, বাকি পাশ এমনি হয়ে যাবে। কেন? দেখো, গনিয়া ঠিকই আছে, সাইট ঠিকই আছে, টিড ঠিকই আছে, শুধু শুরুতে কি বসে গেছে? ওই যে কি বলতো, ওই যে দেখছো উ বসে গেছে তাইলে ছেলেদের ক্ষেত্রে যা যা হবে, মেয়েদের ক্ষেত্রে তাই হবে। গনিয়া গনিয়া ঠিক আছে, খালি স্পারমাটোর জায়গায় কি বসাই দিবা? বসাই দিবা, বাস। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এবার আসো শুক্রাণুর গঠনে। শুক্রাণুর গঠনের এইটা আমার মনে হয় সবচেয়ে কমন জিনিস। শুক্রাণুর কি থাকবে? এই যে দেখতে এরকম ব্যাঙাচির মতো, তাই না? এই যে এরকম একটা মাথা, একটা মধ্যখণ্ড, আর একটা কি লেজ, আর মাথার মধ্যখণ্ডের মাঝখানে ঘাড় থাকে, কমন। ডিম্বাণু দেখতে ডিমের মতো। এখানে যেটা কথা, যেটা রাখতে হবে মনে, সেটা বলতেছি শোনো। প্রতিটা এক একটা ইন্টারকোর্স বা মিলনে ছেলেরা প্রায় 5 কোটি শুক্রাণু ত্যাগ করে। কয়টা শুক্রাণু? 5 কোটি শুক্রাণু ত্যাগ করে প্রতিটা মিলনে। আর মেয়েদের ডিম্বাণু থাকে মাত্র একটা। তাহলে বুঝো মেয়েরা কত ভিআইপি। একজনের জন্য, একটা ডিম্বাণুর জন্য 5 কোটি শুক্রাণু ফাইটিং শুরু করে। তো এই যে 5 কোটি শুক্রাণু একটি ডিম্বাণুর জন্য যুদ্ধ করে। ওই যে একটা গানও আছে এটা নিয়ে, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি দেহের দাবিদার, আছে না? ওই যে শাবনূর গান গায়, ওইদিকে সাকিব খান আর কে যেন ক্যান্ডিডেট, এক শাবনূরের জন্য দুইটা ক্যান্ডিডেট। দেখছিলে এটা? বিখ্যাত গান। ঠিক আছে, তার মানে বুঝো মেয়েদের জন্য ক্যান্ডিডেট বেশি। যাই হোক, আচ্ছা, তাহলে এই যে দুটি 5 কোটি শুক্রাণু একটি ডিম্বাণুর জন্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হিসেবে যায়, সবাই কি চান্স পাবে? না, মাত্র একজন। তাহলে এই যে দেখো, শুক্রাণুরা আসতেছে ঝাঁকে ঝাঁকে, মনে করো ঝাঁকে ঝাঁকে শুক্রাণুরা আসতেছে, কিন্তু যে সবচেয়ে বেশি স্পিডি এবং যার আক্রমণ যত তীব্র সে তত দ্রুত ঢুকবে। ঠিক আছে, তাইলে একটা শুক্রাণু চান্স পাবে ঢোকার। এই যে দেখো, এটাই নিষেক। এই যে দেখো, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে শুক্রাণু আসছে, এ যে সিপাই একজন চান্স পেয়ে গেছে, সিপাই একজন চান্স তৈরি হয়েছে। এখন একজন বলতে পারে যে ভাই, যে একজন চান্স পাবে তার বৈশিষ্ট্য কি? যে একটা শুক্রাণু চান্স পাবে তার বৈশিষ্ট্য কি? শোনো, এখানে একটা জিনিস নোটিস করছো কি না, এটা পরীক্ষায় আসে, তোমাদের চিত্রটা বুঝাই ওই দিক নিচে জন্য। মাইটোকন্ড্রিয়া নামে একটা জিনিস আছে। মাইটোকন্ড্রিয়া কি বলতো? পাওয়ার হাউস। কি? পাওয়ার হাউস। যেই শুক্রাণুর মাইটোকন্ড্রিয়া শক্তিশালী, মাইটোকন্ড্রিয়া বেশি, সে সবার আগে দৌড়ে সাঁতরে চলে যাবে। এবং এক্ষেত্রে লেজটাও কি পারফেক্ট থাকতে হবে। এন্ড বিলিভ ইট অর নট, 5 কোটি শুক্রাণুর মধ্যে, আচ্ছা সবাই কি সেম হয়? হয় না তো। পৃথিবীর 500 কোটি মানুষের মধ্যে একজন মানুষ তো আছে যে সবচেয়ে শক্তিশালী, নাকি সবার শক্তি সেম? অবশ্যই সেম না।
এখানেও সেম, শুক্রাণুর সবার শক্তি সেম না, এর মধ্যে সবচেয়ে শক্তি দেখবে কি কারো হয়তো লেজ খুব ভালো, মাইটোকন্ড্রিয়া ঝামেলা আছে, কারো মাইটোকন্ড্রিয়া ঠিক আছে, লেজ ঝামেলা আছে, আবার কারো মাইটোকন্ড্রিয়া লেজ দুটাই ঠিক আছে কিন্তু মাইটোকন্ড্রিয়া কম বা লেজ একটু কম নড়ে। এই সব মিলে সব কন্ডিশন ফিল আপ করবে যেই শুক্রাণু সে একজন চান্স পাবে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এখন নেক্সট যে কথা সেটা হচ্ছে যে যমজ কিভাবে হয়। আমি জানি তোমাদের এটা বার্নিং কোশ্চেন। শোনো ভাই, ডিম বানুতে একটা হয় এটা বলছি নর্মালি, কিন্তু এক্সেপশন তো আছে। আচ্ছা, যমজ কিভাবে হয় এটাই কোশ্চেন না? শোনো, এক মানে প্রতি লাখে একজন মেয়ে তো পাবো যার একটা জায়গায় দুইটা ডিম্বাণু হইছে বা তিনটা হইছে বা চারটা হইছে বা সাতটা হইছে, আছে না? তাদের ক্ষেত্রে একসাথে দুইটা তিনটা চারটা বেবি হয়, যমজ হয়। বুঝতে পারছো এবার? ওটা এক্সেপশন, এক্সেপশন কান্ট বি অ্যান এক্সাম্পল। ইউ হ্যাভ টু বুঝতে হবে। হ্যাঁ, ইউ অল আর চ্যাম্পিয়ন। ও এখানে একটা মোটিভেশন তো দেওয়ার কথা দেই নাই, ভুলে গেছি, সরি। সেটা হচ্ছে, খেয়াল করো, এই যে অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমরা ভয় পাইতেছো, কি ভয় পাইতেছো? আল্লাহ ভাইয়া, 1 লাখ ঢাকা ভার্সিটিতে, 1 লাখও না, 50,000 ঢাকা ভার্সিটিতে বা 1 লাখ মেডিকেলে পরীক্ষা দিবে, নিবে তো মাত্র 3,000 4,000, ভাই আমি কি চান্স পাবো? খেয়াল করো, এখানে তোমার ক্যান্ডিডেট 50,000 মাত্র, চান্স পাবে কয়জন? ধরলাম 2,000। আরে ভাই, তুমি তো জন্মগত চ্যাম্পিয়ন। এখানে কারা বসে ক্লাস করতেছো? ওই যে বাবার 5 কোটি শুক্রাণু বের হয়েছিল, আমরা প্রত্যেককেই তো বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফসল। তাহলে বাবার 5 কোটি শুক্রাণুর মধ্যে যেই শুক্রাণুটা উইনার ছিল জীবনের প্রথম রেসে, সেই শুক্রাণুটাই কিন্তু তোমরা, আমি। তাহলে জীবনের ফার্স্ট রেসে চ্যাম্পিয়ন, এবং চ্যাম্পিয়নটা যেন তেন কথা না, 5 কোটির মধ্যে 1 নম্বর হয়ে আসছো। ঠিক আছে? এখন এখন আবার অনেকে বলতেছে ভাই, এখানে যারা ক্যান্ডিডেট দিবে তারা তো সবাই চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নের একটা চ্যাম্পিয়ন থাকে, এটাই মনে রাখবা, তুমি চ্যাম্পিয়ন, বাপেরও বাপ থাকে। তোমার আশপাশে কেউ চ্যাম্পিয়ন না, তুমি চ্যাম্পিয়ন, এটাই। আর একটা জিনিস চিন্তা করো, ওই যে যখন তুমি চ্যাম্পিয়ন হয়েছিলা, বাবার শুক্রাণু থেকে মায়ের ডিম্বাণুর কাছে আসছিলা, এই তখন কি তোমার কেউ ট্রেনিং দিছে? কিছু দেয় নাই, কেউ বলছে কিছু মোটিভেশনই দেয় নাই। একটা আদনান ভাইয়া ছিল গাইডলাইন দেওয়ার জন্য, ছিল না। সে অবস্থায় তুমি ফার্স্ট হয়েছো, আর এখন উদ্ভাস আছে, উন্মেষ আছে, আদনান ভাই আছে, তাও যদি বলে, এই কথা মানতে পারলাম না। ঠিক আছে, যাই হোক, ভ্রূণের পরিস্ফুটন ভাই, এরপরে নিষেক হবে, দুইটা মিলনের ফলে জাইগোট তৈরি হবে। জাইগোট এককোষী। একটা মানুষের কয়টা কোষ থাকে জানো? 10⁻14, মানে 100 ট্রিলিয়ন, এটাকে বলা হয় 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন কোষ। তাহলে একটা কোষ থেকে তোমার 100 কোটি, 100 ট্রিলিয়ন কোষ, বা 10 এর পর 14টা শূন্য দিলে যেই সংখ্যক কোষ হয়, ওই সংখ্যক কোষের একজন মানুষ তৈরি হবে। তার মানে কি, সমানে কি হবে? বিভাজন, সমানে কোষ বিভাজন বা কোষ বৃদ্ধি হবে। কোষ বৃদ্ধি হইতে হইতে ফাইনালি একটা মানুষ তৈরি হবে, মানুষের অঙ্গ তৈরি হবে। এই পদ্ধতির নাম অঙ্গ সৃষ্টি। অঙ্গর ইংলিশ কি? অর্গান। তাহলে অর্গানো জেনেসিস, সিম্পল জিনিস, এগুলো তোমরা বুঝো না এই জন্য কঠিন ভাবো। এক কোষ থেকে বহুকোষী অঙ্গে তৈরি হওয়া, অঙ্গ মানে অর্গান। তাহলে এই পদ্ধতির নাম কি? অর্গানো জেনেসিস। অর্গান মানে অঙ্গ। অর্গান মানে কি, আমি লিখে রাখতেছি, অর্গান মানে অঙ্গ। আচ্ছা, এরপর গর্ভধারণ কি? আরে ভাই, ওই যে বাবা মায়ের জাইগোট, বাচ্চা কোথায় হয়? জরায়ুতে। তাহলে জরায়ুতে কি? জাইগোট প্রতিস্থাপন, সেটাই হচ্ছে গর্ভধারণ। ঠিক আছে? এবং এটা কয়দিন পর এটা আসে পরীক্ষায়? 6 থেকে 9 দিন পর। 6 থেকে 9 দিন পর। এবং প্রাথমিক অবস্থায় 100টি কোষ থাকে, এটা মনে রাখবা। তখন ব্লাস্টোসিস্ট, এই নামটা একটু মনে রাখো, এই শব্দটা তোমরা পরিচিত, ব্লাস্টোসিস্ট আমি জানি। হ্যাঁ, মরুলা, ব্লাস্টুলা, এগুলো তোমরা পরিচিত। তাহলে 100টা কোষ থাকে, তখন হচ্ছে ব্লাস্টোসিস্ট, ব্লাস্ট করে। এটা মনে রাখবে, 100টা কোষ কোষ ব্লাস্ট করে 6 থেকে 9 দিন পরে। এরপর অমরা কি? অমরা হচ্ছে, শোনো, এই যে বাচ্চা যে মায়ের জরায়ুতে আছে, মায়ের দেহের সাথে নিশ্চয়ই কিছু একটা দিয়ে সংযুক্ত। যে জিনিসটা দিয়ে সংযুক্ত, এই যে এরকম নাড়ি দিয়ে সংযুক্ত না, এরকম নাভি বা নাড়ি, এটার নামই অমরা। এই যে নাভি রজ্জু, তোমার নাভি দেখতে পাচ্ছ না? এই নাভি হচ্ছে তোমার আর মায়ের, তোমার মায়ের
সংযোগের চিহ্ন। এই নাভির থেকে দেখো, এই যে বাচ্চাটা, এই যে নাভি থেকে একটা বেশ কিছু রক্তনালী মায়ের সাথে সংযুক্ত ছিল, যেটা দিয়ে তুমি সব পুষ্টি পাইছো। এবং এটা কত ঘন্টা, কত সপ্তাহ পর তৈরি হয়? 12 সপ্তাহ। এই 12 সপ্তাহ মানে কয় মাস? 3 মাস না? প্রতি মাস 4 সপ্তাহ 1 মাস, তাহলে 12 মাসে কয় সপ্তাহ, 12 সপ্তাহে কয় মাস? 3 মাস। তাহলে সিম্পল হিসাব, 3 মাস পর এটা তৈরি হয়, এটাই মনে রাখবা। আর অমরা বা প্লাসেন্টা দিয়ে, মানে নাভিরজ্জু দিয়ে কি কি আসা যাওয়া করে, এটা ইম্পর্টেন্ট। এই যে অক্সিজেন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রয়োজনীয় জিনিস, এগুলো আসা যাওয়া করে। আবার কথা আছে ভাই, মা যদি সিগারেট খায়, স্মোকিং করে, নিকোটিন খায়, তাহলে সেটাও আসা যাওয়া করবে। বি কেয়ারফুল। বাংলাদেশে এটা নাই, আমি আসলে ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে এটা বলা হয়েছে, বাংলাদেশে না। এরপরে ভ্রূণাবননী, মায়ের পেটে বাচ্চা সংযুক্ত থাকবে অমরা বা নাভি দিয়ে, কিন্তু বাচ্চা তো মায়ের পেটে খোলামেলা থাকবে না, কোন একটা আবরণ দিয়ে থাকবে। এই যে দেখো, এই যে মনে করো, এই যে বাচ্চাটা আর এই যে নাভি, এই চিত্রে দেখো, এই যে বাচ্চাটা তৈরি হচ্ছে, দেখছো? আর এই যে নাভি, দুটা মিলে এই যে একটা আবরণ, এই যে বাইরে একটা বৃত্তাকার আবরণে আছে, এই আবরণের নামই ভ্রূণাবরণী। ভ্রূণাবরণী কয়টি? একটি। ভ্রূণাবরণী কয়টি? একটি। মুখস্থ করো, ভ্রূণাবরণী একটি। একটি কেন বলতেছি দেখো, মজার একটা জিনিস। এতে অ্যামনিয়ন, অ্যালানয়েডস, কতে কোরিয়ন এবং কুসুমথলি। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে ভ্রূণাবরণী কয়টি? একটি। এতে অ্যামনিয়ন, অ্যালানয়েডস, কতে, কুসুমথলি, কোরিয়ন, ব্যাস। তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি, মানে ভ্রূণের একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। একটোডার্ম মানে কি? বাইরে। মেসো মানে কি? মাঝে। আর এন্ডো মানে কি? ভেতরের স্তর। কোথায় কি তৈরি হয় ভাই, এটা মুখস্থের কিছু না, এটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, বাইরের স্তরে কি তৈরি হয়? আমাদের চুল, নখ, আইস, শিং। ওয়েট, আইস মাছের ক্ষেত্রে, শিং গরুর ক্ষেত্রে বলা হয়েছে। এটা আবার সব মানুষের সাথে মিলায় না, এটা সব প্রাণী মিলায় বলা হয়েছে, ঠিক আছে? এরকম পড়ে নিবা। মেসোডার্ম মানে কি? মাঝে। দেখো, মাঝে আমাদের কি থাকে? মেদ থাকে, যোজক কলা থাকে, পেশি থাকে, রক্ত কঙ্কাল সব থাকে, এগুলাই মাঝে বা মেসোডার্ম। এন্ডোডার্ম মানে কি? ভেতরে। ভেতরে কি থাকে? শ্বাসনালী, গলনালী, পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, পৌষ্টিক নালী। মানে এগুলা একবার দেখলেই বুঝবা। এই যে বাইরে চোখ থাকে, তাই না? নাক থাকে, এগুলাই। আর গর্ভনিরোধ পদ্ধতি কি? গর্ভনিরোধ পদ্ধতি হচ্ছে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। গর্ভনিরোধ পদ্ধতি হচ্ছে, মনে করো তুমি বিয়ে করলা। কিসে পড়ো তোমরা? ইন্টারে। এখন যদি বিয়ে করো, মা বাপ মানবে? ধরে নাও মানলো, 3 মাস পরে যদি মা বাবাকে একটা গুড নিউজ দাও, তাইলে কি আর মানবে? কবে এই বিয়ে করছোস মানছি, এখন গুড নিউজ কেন? এখন 3 মাস পরে তোমার পরীক্ষা, এগুলা কি? তার মানে 3 মাস পরে, 2 মাস পরে গুড নিউজ দেয়া যাবে না, একটু প্ল্যান করতে হবে। তাহলে যে পরিবার পরিকল্পনা, সেটা হচ্ছে গর্ভনিরোধ পদ্ধতি। এবং এটা অনেক রকম পদ্ধতি আছে। নিরাপদ সময় নির্বাচন, মানে মেয়েদের পিরিয়ডের আগে পরে নির্দিষ্ট একটা সময়ে কি মিলন করলে বাচ্চা হবে বা হবে না, এরকম একটা ব্যাপার আছে। এই সময়টা বলা যাবে না, তোমরা ছোট মানুষ, ঠিক আছে? এরপরে কন্ডোমের ব্যাপারটা আমরা জানি। আর কিছু, আর জন্ম নিয়ন্ত্রণ বড়ি চিনি, বড়ি খায়, পিল খায়, ইনজেকশন দেয় অনেকে। আর বাকি যেটা ডায়াফ্রাম হচ্ছে মেয়েদের কন্ডোম, এটা বাংলাদেশে প্রচলিত নয়। ডায়াফ্রাম হচ্ছে মেয়ে কন্ডোম, মেয়েরা পরে এটা। এটা বাংলাদেশে না, এটা ইউরোপে কয়েকটা জায়গায় পাওয়া যায়, খুব একটা কমন না এটা। স্পঞ্জ হচ্ছে ওই স্পঞ্জ দিয়ে শুক্রাণুটাকে মেরে ফেলা হয়, ঠিক আছে? আর শিশ্ন বহিষ্ণকরণ মানে বুঝছো তো, পেনিসটা কি, যখন আসল সময় হবে, বীর্য বেরোবে, তখন শিশ্ন বা পেনিসটা বের করে ফেলবে, তাইলে আর ভেতরে কি ঢুকবে না? কি ঢুকবে না? বীর্য ঢুকবে না, ঠিক আছে? এই পদ্ধতি সিম্পল। আচ্ছা, এই পোলাপান সময় জানতে চাচ্ছে, নিরাপদ সময় মাইর দিব, বুঝছো? গাছে কাঁঠাল গোফে তেল লাগায় বসে আছো না, এসব হবে না। আচ্ছা, গর্ভনিরোধ পদ্ধতি। আর মনে করো তুমি মা বাবার কথা শুনলা না, প্রতি বছর গুড নিউজ দিতেই আছো, তো দিতে আছো, তোমার এত আবেগ, তোমাদের এত আবেগ, প্রতি বছর গুড নিউজ দিয়ে যাচ্ছ। তো এখন তোমার বয়স মনে করো 16 বছর বয়সে বিয়ে করলা। তো 20 বছর ধরে মা বাবাকে গুড নিউজ দিতেছো, তাহলে কত, 36 বছর বয়সে পোলা মাইয়া কয়টা হয়ে গেল? 20টা।
এর মধ্যে দুই একটা যদি আল্লাহ যমজ দিয়ে দেয় তার আর ভালো। আচ্ছা 20টা না, ধরো 10টাই ধরলাম। কয়টা গুড নিউজ দিলা? 20 বছরে 10টা। তাহলে 35 বা 40 বছর বয়সে তোমার 10টা পোলা মাইয়া হইলো, সরকার খবর পাইলো, দিবে ট্যাক্স বসায়া। শুধু ট্যাক্স বসাবে তা না, তোমার ধইরা নিয়ে যাবে, নিয়া এই যে কাইটা দিবে। কি কাইটা দিবে? শুক্রনালী। এটাই হচ্ছে স্থায়ীভাবে বন্ধ্যাত্বকরণ বা গর্ভনিরোধ। তো ছেলেদের ক্ষেত্রে শুক্রনালী স্থায়ীভাবে কাটা হচ্ছে গর্ভনিরোধ। শোনো, ওরকম কিছু ঘটবে না আমি জানি, এমনি দুষ্টামি করে বললাম। আসলে বেসিক্যালি যারা হচ্ছে দুইটা বেবি হয়ে যায়, দুইটা তিনটা, এরপর আর কখনোই বেবি নিতে চায় না, কিন্তু কাজ চালায় যাইতে চায়, গাড়ি চালায় যাইতে চায়, কিন্তু আবার তারা বলে দেখ কন্ডম টন্ডম ভাল লাগে না, ইনজেকশন পিল কিছুই খাবো না, তখন কি করে? ভ্যাসেকটমি করে, ছেলের শুক্রনালী কেটে ফেলে। তাইলে আর শুক্রাণু আসতে পারবে না। এটা স্থায়ী গর্ভনিরোধ। আচ্ছা, আর টিউবেক্টমি হচ্ছে কি? মেয়েদের যদি ডিম্বনালী কেটে ফেলা হয়। আচ্ছা, তো অলরেডি সাইফুল প্ল্যান করতেছে যে ফুটবল টিম বানাবে, তার মানে সে 11টা নিবে, তাই তো? সাইফুল, এই সাইফুলের অ্যাড্রেস খুঁজে বের করো, সরকারকে জানাইতে হবে, ওর ভ্যাসেক্টমি করে দিতে হবে। ও এখানে মনে রাখবা, তোমাদের যে সাইফুল ভাই, এটাই মনে রাখবা, ভাই মানে কি? ছেলে, তাহলে ছেলেদের ভ্যাসেক্টমি। তাহলে সাইফুল ভাইকে কি করতে হবে? ভাইতে ভ্যাসেক্টমি। তাহলে ছেলেদের ক্ষেত্রে কি? ভ্যাসেক্টমি। তাহলে মেয়েদের ক্ষেত্রে বাকিটা সুন্দরভাবে শিখে ফেললাম নাকি? ঠিক আছে, তাহলে সাইফুল ভাইয়ের ভ্যাসেক্টমি করা আছে। হ্যাঁ, ভ্যাসেক্টমি, ভাই ভ্যাসেক্টমি, মানে ভ্যাসেক্টমি কাদের করা হয়? ছেলেদের, এটা ইম্পর্টেন্ট। তাহলে বাকিটা মেয়েদের, টিউবেক্টমি মেয়েদের। এই যে মেয়েদের টিউবেক্টমি, ডিম্বনালী কাটা হচ্ছে। জিহাদ সময় জানতে চাচ্ছে, নিরাপদ সময় না, কখন করলে বাচ্চা হবে না। দেখো জিহাদ, যতই তুমি আমার সাথে জিহাদ করো, যুদ্ধ করো, আমি সময়টা বলবো না, কখনোই না। আচ্ছা, এরপরে আইভিএফ। আইভিএফ মানে হচ্ছে এই যে টেস্ট টিউব বেবি। এটা আমাদের দেশে প্রচলিত নাই, ঠিক আছে? টেস্ট টিউব বেবি খুব কম কয়েকটা জায়গা আছে, ফার্টিলিটি কয়েকটা সেন্টারে আছে। তো টেস্ট টিউব বেবি, খালি এটাই মনে রাখবা, প্রথম টেস্ট টিউব বেবি হচ্ছে, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি হচ্ছে লুইস ব্রাউন। লুইস ব্রাউন। তো এটা মনে রাখবা যে এই যে টেস্ট টিউব বেবিটা হইলো, এই মেয়েটা তো মায়ের পেটে না, প্রথম কোথায় ছিল? টেস্ট টিউবে। প্রথম কোথায় ছিল? টেস্ট টিউবে। তাহলে এই মেয়েটা কি সত্যিকারের মানুষের বা মায়ের স্নেহ থেকে কি হয়েছে? বঞ্চিত বা লুজার। তাহলে মেয়েটা কি হয়েছে? লুজার। কারণ এই মেয়েটা টেস্ট টিউব বেবি, মায়ের পেটে হয় নাই, তাহলে মায়ের স্নেহ থেকে লুজার হয়েছে। লুসার লিখে ফেলছি আমি, যাই হোক, তাহলে লুজার। তাহলে এই লুজার মানে লুইস ব্রাউন, মেয়েটার নাম খুব ইম্পর্টেন্ট। তাহলে এটাই মনে রাখবা, লুজার থেকে লুইস, লুজার থেকে কি? লুইস। তাহলে যে মেয়ে টেস্ট টিউবে হইছে, সে মায়ের স্নেহ থেকে কি? বঞ্চিত বা লুজার। তার মানে মেয়েটার নাম লুইস ব্রাউন। ঠিক আছে? সময় জানতে জানতে পোলাগুলা শহীদ হয়ে যাচ্ছে, বাইরে ভাই কোনো লাভ নাই। লিটন, ভাই লিটনও আছে তোমাদের ক্লাসে? ভাই লিটনের, এই লিটন তোমার ফ্ল্যাটটা কোথায় ভাই? লিটন সময় জানার জন্য খুব উদগ্রীব। আর মাহমুদ বলে দিচ্ছে সময়টা বইয়ের মধ্যে আছে। নাই, নাই ভাই। একজন মনির বলতেছে, আমারও থ্রেড দিচ্ছে, ভাই টাইম না বললে কিন্তু ক্রিকেট টিম বানায় ফেলো। বানাও, তুমি যদি খাওয়াইতে পারো, চালাইতে পারো, তুমি বানাবা ক্রিকেট টিম, আমার কি? বাকিটা বাংলাদেশ সরকার আর তুমি বুঝবা। আচ্ছা, যাই হোক, পোলাপান অনেক দুষ্ট, আমিও দুষ্টামি করলাম অনেকক্ষণ না? আচ্ছা, এইটা তো একটু দুষ্টামির চ্যাপ্টার। আচ্ছা শোনো, ভ্রূণের বৃদ্ধির সময় সমস্যা, এগুলো আসলে কিছুই না, কিছুই না, কিছুই না, মানে কি? মানে হচ্ছে যদি মনে করো মানে যদি তোমার ওয়াইফ প্রেগনেন্ট, ওই মুহূর্তে সে, তুমি একটু ইয়ো ইয়ো মেয়ে বিয়ে করলা, স্মোক করতেছে, সারাদিন ফোন নিয়ে ইউটিউব দেখে, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, তোমার খেয়াল করে ব্যাপারটা, তোমার ওয়াইফ প্রেগনেন্ট, সারাদিন সে ইউটিউব দেখে, সারাদিন সে ফোন নিয়ে পড়ে থাকে, সারাদিন সে আরেকটু আপডেট, সে মাঝে মাঝে স্মোকও করে, মাঝে মাঝে আবার অ্যালকোহলও খায়, মদ খায়, ড্রিঙ্কস করে আর কি। তখন জিন আর ক্রোমোজোমের সমস্যা হবে, আগেই বলছি। ক্রোমোজোমের সমস্যার মূল কারণ কি? মোবাইল ফোন। আর এই সমস্যার কারণে কিছু রোগ হইতে পারে। গত চ্যাপ্টারে যে রোগগুলা পড়ে আসছি ওগুলাই।
ওই যে কালার ব্লাইন্ড, হিমোফিলিয়া, ওই রোগগুলো হইতে পারে, এগুলাই বলা হয়েছে এখানে। সেক্স লিঙ্ক রোগ তো আমরা পড়ছি, সেক্স ক্রোমোজোমের সমস্যা। ট্রাইজোমিটাও একই, ক্রোমোজোমের সমস্যা। তাহলে বাচ্চা বাচ্চা হবে ছেলে কিন্তু স্তন বড় থাকবে, সেটা হচ্ছে ট্রাইজোমি, মানে পুরুষালী মেয়ে, হিজড়াও, হিজড়া টাইপ আর কি। ট্রাইসোমি মানে হিজড়া টাইপ বাচ্চা। আচ্ছা আচ্ছা, তো আর টেরাটোজেনিত মানে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ। মনে করো তোমার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় ওয়াশরুমে যায়, কিন্তু ভালো করে ওয়াশ হয় না, বা ঠিক করে তার গোসল করতে কষ্ট হয়, সেজন্য সে গোসল কম কম করে, তাইলে তার ওপরেরটা নিচেরটা আর মাঝেরটা হইতে পারে কি দীর্ঘকালীন অসুস্থতা হইতে পারে, ময়লা থাকার কারণে, নোংরা থাকার কারণে, সাইটোমেগালো ভাইরাস বা রুবেলা হাম ভাইরাস দিয়ে আক্রান্ত হইতে পারে, সেটা তার বেবিতে যাইতে পারে। আর এইচআইভি আর হেপাটাইটিস কেমন হয় এটা তো জানো, যৌন মিলনে হয় এইচআইভি হেপাটাইটিস, এই দুইটা রোগ। সেটা হচ্ছে তুমি যদি তোমার ওয়াইফরে দেও, ভাইরাসটা তোমার মধ্যে আছে, তাইলে এইচআইভি হেপাটাইটিস হইতে পারে। তাহলে আমরা সব বুঝে গেলাম নাকি? ও অটোজোমাল ডিজিজ একদম জানতে চাইছে, ক্রোমোজোমের রোগ, বুঝছো? অটোজোমাল ডিজিজের কারণে তোমার আসলে ওই যে অটিজম টাইপের বেবি হয়। অটোজোমাল ডিজিজ মনে রাখবো, অটিজম, বাচ্চাদের অটিজম, এটাই অটোজোমাল। যৌনবাহিত রোগ, এটা তো বুঝোই। তুমি খুব রোমান্টিক ছেলে, তুমি আজকে এ পাড়ায় কালকেও পাড়ায় রাত কাটাও, বাকিটা সবাই বুঝে গেছে তোমার প্রচুর ভালোবাসা। সো তুমি এক এক দিন এক একজনের সাথে সময় কাটাও, রাত কাটাও, সবাইকে টাইম দিতে চাও। এটা তো তোমার উদারতা না, তুমি অনেকজনকে ভালোবাসতে পারো, এটা তো একটা গুণ। এই গুণের কারণে একটা ঘটনা ঘটে যাবে। এতজনের সাথে মেলামেশার কারণে, শারীরিকভাবে এতজনের সাথে মেলামেশার কারণে সবার ভাইরাস ব্যাকটেরিয়া তোমার মধ্যে ভর করবে। এরপরে যে রোগগুলো হবে সেগুলাই যৌনবাহিত রোগ। ঠিক আছে? তো যৌনবাহিত রোগ মেয়ে রিলেটেড। আর মেয়েরা কিসের ধারক? ডিম্বাণু বা ডিম, তাই না? যে যত মেয়ের কাছে যাবে তার এই রোগগুলো হবে। তাহলে রোগগুলো আসলে কি রিলেটেড? মেয়ে, মেয়েদের থেকে কি পাই আমরা? ডিম্বাণু বা ডিম। ডিমের ইংলিশ কি? এগ, এক্স। কি মনে রাখবা? এক্স। তাহলে মেয়েরা এক্স। তাহলে যৌনবাহিত রোগ মেয়েদের কারণে হয়, বহু মেয়ের কাছে যাওয়ার কারণে হয়। মেয়ে মানি ডিম্বাণু বা ডিম, ডিম মানি এক্স। কেন? এতে এইডস, গতে গনোরিয়া, শতে সিফিলিস। যৌনবাহিত রোগ অনেক আছে, এই তিনটার নাম মাস্ট 100% এক্সামে আসছে, আসবে, মনে রাখতে হবে। তাহলে কি মনে রাখবা? এক্স। এখানে অনেকগুলো রোগের নাম আছে, দরকার নাই। এই যে গনোরিয়া, সিফিলিস, এইডস, বাস। প্রথম টেস্ট টিউব বেবির নাম দেখি ভাই। অলরেডি কোশ্চেন অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। আচ্ছা পোল আমি আসলে দিতে পারতেছি না এই মুহূর্তে। ভাই কেউ আছেন? কত নাম্বার পোল ভাইয়া? দুই দুই। আচ্ছা ভাইয়া। দাও তোমাদের পছন্দের একটা পোল, এটা 100% লাগবে। এটার যদি মাফ নাই, বুঝলাম না 98 হয়ে গেল কেমনে ভাই শুরুর আগেই, এটা কোনো কথা? এ দুষ্টামি করে বুঝছো, ইচ্ছে করে 100% হইতে দেয় না রে ভাই, কেন রে ভাই? একটু 100% নিলাম, ঠিক আছে। আমরা 97% তোমরা সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা হচ্ছে বি, লুইস ব্রাউন। বলেছিলাম টেস্ট টিউব বেবি যে মেয়েটা হবে সে তো একটা লুজার। সে কি লুজার? মায়ের স্নেহ থেকে লুজার থেকে লুইস ব্রাউন, ব্যাস। এরপরে রিটেন নমুনা কোশ্চেন, এরপরে সেকেন্ড চ্যাপ্টার শুরু। এটা আমরা অলরেডি পড়ে আসছি ব্রু। সো এখন আমরা চলে যাব সর্বশেষ স্লাইডে। লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমাদেরই হবে। থ্যাংক ইউ। আই হোপ তোমরা এনজয় করছো ক্লাসটা।
ওকে, একজন বলে আবার পরে, ভাই সাজিদ তোমার যে তেল আছে মাশাল্লাহ, সাজিদ তোমাকে দেওয়া হবে। আমার ভাই তেল নাই, আমার এনার্জি শেষ। থ্যাংক ইউ অল। ঠিক আছে, আচ্ছা। সবার জন্য শুভকামনা। সাইফুল শুভকামনা চাচ্ছে। ও ওরে তো বলছিলাম যে সাইফুল ভাইয়ের ভ্যাসেক্টমি কাটাই দেওয়া হবে। ও ফুটবল টিম, ও সাইফুল হচ্ছে ফুটবল টিম বানাইতে চাইছে, সেজন্য সাইফুলের জন্য শুভকামনা। ফুটবল টিম বানানোর দিকে আগায় যাও। এই ভাই অর্ণব টর্ণব, তোমরা ভাই যতই সময় যাও আমি সময় বলবো না। ঠিক আছে, তো তাই বা থ্যাংক ইউ দিস, ওকে ওয়েলকাম। আচ্ছা নিরাপদ সময়টা ভাই আসলে সময় মতো পাকো, এখন পাকার দরকার নেই। আমি তোমাদের, শোনো একটা জিনিস তোমরা নোটিস করছো কিনা জানি না, আমি পড়ানোর স্বার্থে যেটুকু বলা দরকার ওইটুকু বলছি। এর চেয়ে কম বেশি আমি বলি নাই, কোনোদিন বলি নাই, কোনোদিন বলবো না। বুঝো নাই? কজ আমি যতই দুষ্টামি করি, ফান করি, আমি মানুষটা কিন্তু অনেক স্ট্রিক্ট। ব্যাপারটা বুঝতে হবে, না বুঝলে চলবে না। ঠিক আছে, সো বেস্ট অফ লাক ফর ইউ অল। আমি চাই তোমরা শুধু পড়াশোনার মধ্যেই থাকো। দুষ্টামি করছি কেন, পড়াশোনার মধ্যেই যেন থাকো। পড়াশোনাটা ভালো লাগার সৃষ্টি করতে চাইছি, তাই না? এটা কি আমার অপরাধ? পড়াশোনায় ভালো লাগা সৃষ্টি করতে চাও? অবশ্যই নয়। সুতরাং তোমরা সেটা সুযোগ নিবা না। সুন্দর করে পড়াইছি, ভালো করে পড়াইছি ইনশাআল্লাহ, ঠিক আছে, এটাই এনাফ। এর বাইরে তোমরা যেগুলো জানতে চাও, এগুলো আমার টপিক রিলেটেড না হলে আমি বলবো না, আম সরি। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো এবং এগিয়ে যাও জীবনে। ঠিক আছে, আর মন খারাপ করো না, সময় হলে জানতে পারবা অবশ্যই। আর তোমাদের সাথে তো অনেকবার ক্লাস নেওয়া হয়েছে অলরেডি, সো বারবার দেখা হবে, ক্লাস হবে। তো যখন সময় হবে, যেদিন প্রমাণ দিবা যে ভাইয়া আমি বিয়ে করছি, অবশ্যই বলে দেব। যাও, কথা দিলাম। যেদিন আমারে বলবা যে ভাইয়া, প্রমাণ সহ বলতে হবে, এমনি বললে হবে না, প্রমাণ সহ যে ভাইয়া বিয়ে করছি, সেদিন অবশ্যই আমি নিরাপদ সময়টা জানাই দেব। কথা দিলাম, প্রমিস। খালি বলবা করোনাকালীন স্টুডেন্ট ছিলাম, আর কিছু বলা লাগবে না। তোমাদের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে, যে তোমাদের না দেখে পড়াচ্ছি। বুঝতে পারছো, একটা আলাদা আবেগ আছে। ঠিক আছে, তো সবাইকে অনেক থ্যাঙ্কস। ফাহিম বলতেছে নিরাপদ সময় তো বইতেই আছে। আমার মনে হয় না, বইয়ের হিসাবটা মিলাইতে পারবে না প্র্যাকটিক্যালি। ঠিক আছে, হুম, যাই হোক, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ওকে, এই পিডিএফটা একটু আপলোড হ্যাঁ করে হ্যাঁ দিন হ্যাঁ, ভাইয়া। এই যে এখনই দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, সবাইকে ধন্যবাদ। তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাস করছো, ক্লাস শেষে অবশ্যই ডেইলি এক্সাম দিয়ে দিও, আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি রাখো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।